ছি ছি, আপনি এত খারাপ? আপনার লজ্জা করে না আমাকে উলঙ্গ অবস্থায় দেখতেছেন? না, আমার লজ্জা নেই। আপনাকে দেখে আমার খুব ভালোই লাগতেছে। কি বললেন আপনি? আশ্চর্য, আমি আমার বউকে দেখব না তো কাকে দেখব? হ্যাঁ, কিসের বউ হয়? আমি এই বিয়ে মানি না, বুঝেছেন? আমার বিএফ আছে। বয়ফ্রেন্ড আছে তো আমাকে কেন বিয়ে করেছেন? হ্যাঁ, আমার জীবন নিয়ে খেলা করার জন্যে? চিন্তা করবেন না, আমি 3 মাস পরে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব নিজেই। এখন আমাকে পোশাক পরতে দেন আর সরে বসুন আপনি। আপনার সাহস দেখে তো আমি অবাক। এই যে মুখ সামলে কথা বলুন, বুঝেছেন? আমি আপনার স্বামী হই, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আপনাদের মতো মানুষদের জন্য কিছু কিছু মেয়ে ধর্ষিতা হয়, বুঝেছেন? এই কথাটি শুনেই হাসিব রেগে গিয়ে ওর হাত দুটি চেপে ধরে ওর উপরে ওঠে আর হাসিব বলতে থাকে, এই অনেক কথা বলেছিস, আর একটি কথাও বলবি না। যদি বলিস খুব খারাপ হবে। কি করবেন আপনি? হ্যাঁ, আপনার সাথে আপনার কাছে আর কি বা আশা করা যায়? ঠিকই বলেছিস, আমি খারাপ। এখন দেখ কি করি। তখনই সাথী চিৎকার করে ওঠে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। সাথীর এমন চিৎকার শুনে সবাই চলে আসে হাসিবের রুমের সামনে আর বলতে থাকে, আসিফ, দরজা খোলো, কি হয়েছে ভিতরে? হাসিব এখন কি করবে ভেবে পাচ্ছে না। একটু মজা করতে গিয়ে সাথী যে সিরিয়াসলি নেবে আর এমন কাণ্ড ঘটাবে সত্যি ভাবতে পারছে না। কি হলো আসিফ, দরজা খোলো। আমাকে বাঁচান প্লিজ, কেউ আমাকে বাঁচান, এই লোকটি আমাকে মেরে ফেলবে। আবারও সাথী এমন চিৎকার করে যে হাসিব সাথে সাথেই ছেড়ে দেয়। আর এই ফাঁকে সাথী কাপড় পরে সোজা গিয়ে দরজা খুলে দেয় আর সবার সামনে বলে, আমাকে কেউ বাঁচাও, এই লোকটি আমাকে মেরে ফেলবে। আমার গলা চেপে ধরেছিল। আপনারা না আসলে আমি এতক্ষণে শেষ হতাম। আমাকে কেউ প্লিজ বাবার বাসায় নিয়ে চলো। সাথীর মুখে এমন কথাটি শুনে হাসিবের বাবা কষে একটি থাপ্পড় দেয়। তোকে এই শিক্ষা দিয়েছি আমি? হ্যাঁ, তুই যে আমার ছেলে এটা ভাবতেই আমার লজ্জা লাগতেছে। তোর প্রতি আমার ঘৃণা হচ্ছে। বাবা, বিশ্বাস করো, এমন কিছুই হয়নি। এই মেয়েটি। চুপ কর, আর একটা কথাও বলবি না। যদি কথা বলিস তাহলে বাসা থেকে একদম বের করে দিব। সবাই ভাবছেন কি হয়েছে, তবে শুনুন, হাসিব পড়াশোনা শেষ করেছে। এখন তার বাবা মা মেয়ে খুঁজছে বিয়ে দিবে, কারণ ছেলে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে। মেয়ে খুঁজতে খুঁজতে সাথীকে পছন্দ করে ফেলে সবাই, আর সাথে সাথেই দিন তারিখ ঠিক করে বিয়ের। এর কিছুদিন পরে বিয়েও হয়। তো আজ বাসরাত। বাসরাত নিয়ে প্রতিটি ছেলেই স্বপ্ন দেখে, তেমনি হাসিবও দেখেছিল। এসব চিন্তা করে করে বাসর ঘরে ঢুকেই দেখে বউ শুয়ে আছে। আর এই অবস্থায় খুব সুন্দর লাগছিল সাথীকে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাসিব বিনা অনুমতিতে সাথীর শরীরের সব পোশাক খুলে ফেলে। আর তখনই সাথীর ঘুম ভেঙে যায়। আর পরে তো সব দেখেছেনই কি হচ্ছে। আমাকে বাবার বাসায় নিয়ে যান প্লিজ কেউ। সমস্যা নাই মা, ও আর কিছুই করবে না তোমাকে। উনি নাকি একটি মেয়েকে ভালোবাসে, তাই আমাকে বউ হিসেবে মেনে নিতে পারবে না। এইসব কি বলতেছো সাথী? তুমি মিথ্যা বলে আমাকে ছোট করতে চাও তুমি? আমি কেন মিথ্যা বলবো? হ্যাঁ, আপনি নিজেই বলেছেন। একদম চুপ করো, আর একটিও মিথ্যা কথা বলবে না বলে দিলাম। তখনই সাথী বলে ওঠে, আচ্ছা ওয়াশরুমটি কোন দিকে? সাথীর কথা মতো একজন ওয়াশরুম দেখিয়ে দেয় আর সাথী ওয়াশরুমে চলে যায়। প্রায় 10 বা 15 মিনিট পরে সাথী ওয়াশরুম থেকে আসে। এসেই বলতে থাকে, আমি এই বাসায় থাকবো না। আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে। হাসিব, সাথী যে সব বলতেছে সব কি সত্যি? না বাবা, এসব সত্যি না। তো আমি মিথ্যা বলতেছি? হ্যাঁ, সাথীর কথাটি শেষ হতে না হতেই বাহিরে কলিং বেলের শব্দ হয়। এত রাতে আবার কে আসলো বুঝলাম না। হাসিবের মা গিয়ে দরজাটা খুলে দেয় আর দেখতে পায় যে একটি মেয়ে এসেছে। হাসিবের মা জিজ্ঞেস করে, কে তুমি? কাকে চাই? হ্যাঁ, হাসিব বাসায় আছে, আমি ওর বউ। এই মেয়ে কি বলতেছো এসব? তোমার মাথা ঠিক আছে কি? মেয়েটির কথা শুনে সবাই তো অবাক হচ্ছে। কি হচ্ছে এইসব কিছুই বুঝতেছে না কেউ। আরো বেশি অবাক হয় হাসিব। অবশ্যই আমার মাথা ঠিক আছে। কই হাসিব, কই? হ্যাঁ, তখনই হাসিব সামনে এসে বলে, এই মেয়ে, আপনার সমস্যা কি? হ্যাঁ, মুখে যেটাই আসে সেটাই বলে যাইতেছো। মানে আমি মিথ্যা বলতেছি? তুমি আমাকে গোপনে বিয়ে করেছো আর এখন কিনা মিথ্যা আশ্রয় নিতেছো? আর একটা কথা বললে এমন থাপ্পড় দিব না তোমাকে। প্লিজ হাসিব, আমার এমন সর্বনাশ করিও না। তোমার কাছে আমাকে আশ্রয় দাও। যখনই শুনেছি তুমি অন্য কোথাও বিয়ে করেছো, আমি আর ঠিক থাকতে পারিনি, তাই তোমাকে না জানিয়েই চলে এসেছি। এবার কিন্তু বেশি হচ্ছে। আমি আপনাকে কখনো দেখি নাই আর আপনি বিয়ের কথা বলতেছেন। ঠিক তখনই সাথী বলে ওঠে, দেখেছেন আমি মিথ্যা কথা বলি নাই।
আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে, তাই আমাকে বউ হিসেবে মেনে নিতে পারতেছে না, আর আমাকে মারার চেষ্টাও করতেছে। আর একটু এই বাড়িতে থাকবো না আমি। আমি বুঝে গিয়েছি এই সব কিছুই তোমার সাজানো নাটক, তাই না? নাটক হবে কেন? হ্যাঁ, এখন তো আপনার আসল পরিচয় বের হয়েছে। কেমন সন্তান জন্ম দিয়েছেন? হ্যাঁ, আপনাদের না জানিয়ে বিয়ে করে। এদের মতো কিছু ছেলের জন্য আমাদের মতো মেয়ের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। সাথীর কথা কেউ বিশ্বাস করবেন না। ও নিজেই নাকি অন্য একটি ছেলেকে ভালোবাসে, তাই আমাকে বলেছে 3 মাস পরে ডিভোর্স দিবে। এখন আবার আমার নামে মিথ্যা কথা বলতেছে। আর এই সাথী এই মেয়েটিকে মনে হয় সেট করেছে আমার নামে মিথ্যা কথা বলার জন্যে। তখনই মেয়েটা বলে ওঠে, আশ্চর্য! আমি মিথ্যা কথা বলবো কেন? হ্যাঁ, প্রমাণ নেবেন আমার? কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, এই দেখুন আমাদের বিয়ের কাগজপত্র। দেখি কাগজটি। এরপরে হাসিব হাতে কাগজটি নিয়ে তো অবাক, কারণ এখানে হাসিবের সাইন দেয়া আছে, কিন্তু হাসিব তো কখনো এমন কাগজে সাইন দেয়নি। কি হলো? এমন করে কি দেখতেছেন? হ্যাঁ, এটা আপনার সাইন। এরই তো আমার সাইন না। ও হতে পারে অন্য কেউ দিয়েছে হয়তো। না, অন্য কেউ দেয়নি, আপনি দিয়েছেন। আরো প্রমাণ নেবেন আপনি? আর কি প্রমাণ আছে? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, যে কাজী অফিসে আমরা বিয়ে করেছি সেই কাজীকেই ফোন দিই, উনি সব কিছু বলবে। ঠিক আছে, ফোন দেন তবে। এরপরে মেয়েটি ফোন দেয় আর ফোনের লাউড স্পিকার বেড়ে দেয়। কাজীর কথা শুনে তো সবাই অবাক, কারণ কাজীও বলছে বিয়ে হয়েছে। এই মেয়ে, তুমি মিথ্যা কথা বলবে না। সত্যি করে বলো তো, তুমি কে আর কোথা থেকে এসেছো? আমি তোমার বউ, আর তোমার কাছেই এসেছি। আর যদি এখন মেনে না নাও তবে পুলিশের কাছে যেতে বাধ্য হব। এমন কথাবার্তা শুনে পুরো বাড়ির সবার মাথার উপরে মনে হচ্ছে ছাদ ভেঙে পড়ল এমন অবস্থা। আরো বেশি অবাক হয় হাসিবের বাবা মা, কারণ এতটা বিশ্বাস করার পরেও হাসিব আমাদের একটি কথাও জানায়নি। আচ্ছা, তোমার নাম কি মা? আমার নাম হলো রিফা। তোমাদের বিয়ে কতদিন হলো? 5 মাসের মাথায় পড়েছে। আচ্ছা ঠিক আছে মা, সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিও না। তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে। কিন্তু হাসিব যে বিয়ে করেছে এখন কি হবে? কি আর হবে, দুজনেই থাকবে। হাসিবের মা, আমাদের গেস্ট রুমের রিফাকে নিয়ে যাও, আজ থেকে ওখানেই থাকবে। ওখানে থাকবো মানে? আমি হাসিবের সাথে থাকতে চাই। আজ তো ওই রুমে থাকো, কাল দেখা যাবে কি হয়। ঠিক আছে। এরপরে হাসিবের বাবার কথা মতো রিফাকে নিয়ে যাওয়া হয় ওই রুমে। বাবা, তুমিও এসব বিশ্বাস করলে? একদম চুপ থাক। তোর মতো খারাপ জঘন্য ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতেই আমার লজ্জা লাগছে। কিসের অভাব ছিল তোর? হ্যাঁ, যখন যা চেয়েছিস তাই দিয়েছি, আর সেই তুই কিনা ছিছি, ভাবতেই কেমন জানি লাগতেছে আমার। সত্যি বাবা, আমি এমন কাজ করি নাই। এইসব সাথী করেছে। বাবা দেখেন, সত্যিটা এখন বের হয়েছে তো। আপনার ছেলে আমাকে দোষ দিতেছে। আমি কালকেই বাবার বাসায় চলে যাব। ঝগড়া থামাও সবাই, এখন সবার রুমে চলে যাও, এসব নিয়ে কাল কথা হবে। না, আমি আপনার ছেলের সাথে থাকবো না। একে তো আমার জীবনটা শেষ করে দিল, তার উপর আবার রাতে যদি খারাপ কিছু করে তখন? কিছু হবে না, যাও রুমে যাও। আর হাসিব, যদি একবার শুনি তুমি এমন কিছু করেছো, তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। ঠিক আছে বাবা। এরপরে সবাই রুমে রুমে চলে যায়। তো হাসিব রুমে আসতে না আসতেই সাথী বলতে থাকে, আমাকে যতটা সহজ সরল ভাবছো, আমি কিন্তু ততটা না। আমি জানি তুমি এইসব কাহিনী ঘটাইছো। আহা, ঠিকই বুঝেছেন। আপনি কেন এমন করলেন? এইসব মিথ্যা অপবাদ কেন দিলেন? আমি অন্য একজনকে ভালোবাসি, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাই বলে আমাকে সবার সামনে ছোট করলেন? কি এমন দোষ করেছি? আমি সবকিছু আগে থেকে ভেবে রেখেছিলাম, যখনই আপনি আমার উপর ঝাঁপিয়ে পড়বেন ঠিক তারপরেই এমন হবে। রিফা আপনার কে হয়? ও আমার বান্ধবী। আর একটি কথা বলতে চাই, সেটা হলো আমার স্বাক্ষর কোথায় পেলেন? একদিনে দেখি সব কিছু জানতে চান, আস্তে আস্তে সব জানবেন 3 মাসে। ও আপনি যে কতটা খারাপ সেটা বুঝে গেছি। দোয়া করি যার জন্য এমন কাজ করেছেন সেই যেন আপনাকে ছেড়ে না যায়। এত কথা ভালো লাগে না, চুপ থাকেন। কথাটি বলতে না বলতেই সাথীর ফোনে রিংটোন বেজে ওঠে, আর সাথে সাথেই ফোনটি রিসিভ করে সাথী বলতে থাকে, জান, তোমার প্ল্যান অনুযায়ী সব কাজ হয়েছে। এখন শুধুমাত্র 3টা মাস অপেক্ষা করো, তারপরে তোমার কাছে চলে যাব। জানো, এই পরিবারের সবগুলাই বোকা, একটু কষ্ট হয়নি। এই কথাটি হাসিব শোনার সাথে সাথেই সাথীকে এমন ভাবে, খাস, তোর এত বড় সাহস! তুই কি না আমার পরিবারের লোককে বোকা বলিস? ওরা তোকে সম্মান করেছে, বুঝেছিস? তুই আমাকে থাপ্পড় দিলি? এত বড় সাহস তোর? হ্যাঁ, আবার কি চিৎকার করব? সেটা তোর ব্যাপার,
তুই কি করবি না করবি। তোর মতো রাস্তার মেয়ে, বেশ্যা, এইগুলো ছাড়া আর কি বা পারবে করতে? এই মুখ সামলে কথা বল। চুপ করে ঘুম যাবে এদব মেয়ে কোথাকার। লজ্জা করে না বিবাহিত স্বামীর সামনে পরপুরুষের সাথে কথা বলিস? কেন জ্বলতেছে নাকি? আর তোর মতো খ্যাত ছেলেকে আমি স্বামী হিসেবে মানবো, এটা কেমনে ভাবলি? হ্যাঁ, আহা হা হা হা। হাসিস কেন? হ্যাঁ, একদিন দেখবি এই খ্যাত ছেলেটার কাছেই ফিরে আসতে হবে তোকে, কিন্তু তখন আর পাবি না। হুম, এইসব স্বপ্ন দেখতে থাক। এমন ঝগড়া করে দুজনে ঘুমিয়ে পড়ে, কারণ অনেক রাত হয়েছে। তাতেই আবার আজ বিয়ে হয়েছে, অনেক ক্লান্ত। পরের দিন সকালবেলা উঠে দেখে রিফা সব কাজ করছে বাসার। এটা দেখে তো সবাই অবাক, বিশেষ করে হাসিব আরো বেশি অবাক হয়। তখনই হাসিব জিজ্ঞেস করে, এই আপনি কি করতেছেন এইসব? হ্যাঁ, কি করি জানো না? বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে এসেছি, কাজ তো করতেই হবে, তাই কাজ করতেছি। বাহ, ভালোই নাটক করতে পারো। কিসের নাটক করি আমি? হ্যাঁ, সেটা আপনি ভালো জানেন কি নাটক করতেছেন। ওভার অ্যাক্টিং বেশি হচ্ছে আমার মনে হয়। এই তুই চুপ কর হাসিব। বাবা, তুমি জানো না এই মেয়েটি নাটক করতেছে? আর একটি কথাও বলবি না। বিয়ে যখন চুপ করে করেছিস তখন মনে ছিল না, এখন এই সব করতেছিস। এই মেয়ে কে? এই মেয়েকে আমি সত্যি বিয়ে করি নাই। সেটা তো কাল দেখলামই। এখন বিয়ে যখন করেছিস তখন দুইটা মেয়ে নিয়েই সংসার করতে হবে। তখনই সাথী বলে ওঠে, এটা অসম্ভব। আমাকে মাফ করে দিও মা, আমি জানতাম না হাসিব এমন একটি কাজ ঘটাবে। কি বলবি বল, আমার কাজ আছে হাসিব। তখনই এটা নিয়ে একটু ঝগড়া হয় সাথী ও রিফার মধ্যে। এদিকে হাসিব বুঝতেছে না কি হচ্ছে এইসব, কারণ হলো এরা তো দুজনে প্ল্যান করে করছে, কিন্তু আবার ঝগড়াও করছে। ব্যাপারটা বুঝলাম না। ঠিক তখনই আবারও সাথীর ফোন কল আসে, আর সাথী উপরে চলে যায়। এইভাবে সারাটা দিন ঝগড়া চলতে থাকে। বাড়িতে পরিবেশটাই নষ্ট করে ফেলতে ঝগড়া করে। তো যখন রাত হয়, হাসি প্ল্যান করেই রিফার রুমে চলে যায়। রিফা, এই রিফা, এই কে কে এত রাতে? কে আমার রুমে? কে আবার তোমার স্বামী? হাসিব আমি। তো এখানে কি করতেছ? স্বামী বউয়ের কাছে কেন আসে জানো না বুঝি তুমি? না, জানি না। স্বামী আসে আদর করতে, তেমনি আমিও এসেছি আমার বউকে আদর করতে আজ। এই, একদম আমার কাছে আসবেন না। সেটা বললে তো আর হবে না। আমি এখন তোমার সাথে শারীরিক সম্পর্ক করব। এই না প্লিজ, যদি আমার কাছে আসো তো আমি কিন্তু চিৎকার করে উঠবো। চিৎকার করো, সমস্যা নেই। আমি আমার বউয়ের কাছে আসতে পারি, সবাই এটাই ভাববে। প্লিজ, আমার এত বড় ক্ষতি করবেন না। কে শোনে আর কার কথা? হাসিব সোজা রিফাকে বিছানায় শুইয়ে হাত দুটি চেপে ধরে। এখন তো শুরু, আরো অনেক কিছু হবে। আমাকে নষ্ট করিও না প্লিজ, তোমার পায়ে পড়ি আমি। তখনই হাসিব রিফার শরীর থেকে এক টানে শাড়িটা খুলে ফেলে। উফ, কি সুন্দর লাগতেছে। প্লিজ হাসিব, এমন করিও না। আমি আমার বউকে যা খুশি তাই করব, এতে কার কি? হ্যাঁ, এটা বলেই রিফার ঠোঁটের কাছে হাসিব ঠোঁট আনতেই নিজেকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এইদিকে কোনো বাধাই হাসিবকে আজ আটকাতে পারবে না। আর কিছু না ভেবে রিফার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়, আপন মনে কিস করতে থাকে। রিফাও ভেবে নিয়েছে হাসিবের হাত থেকে আর নিজেকে কোনোভাবেই বাঁচাতে পারবো না। কিন্তু 5 মিনিট কিস করার পরে হাসিব নিজেই রিফাকে ছেড়ে দিয়ে বলতে থাকে, এখনো সময় আছে, বল তুই কি আমার সত্যিকারের বউ নাকি সাজানো? নিজের বউ। ও ঠিক আছে। এটা বলেই হাসিব আবারও যখন ঝাঁপিয়ে পড়ে রিফার উপর, ঠিক তখনই রিফা বলে ওঠে, আপনি আমার কেউ না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তোমার স্বামী হই গো সোনা। সত্যি কেউ না, এসব সাজানো নাটক। সবকিছু সাথী প্ল্যান করেছে, তাই তো? সবকিছুই সাথের প্ল্যান ছিল, বিয়ের আগে থেকে। সাথী যদি অন্য কোনো ছেলেকে পছন্দ করে তবে বিয়ে করলো না কেন? ওর বাবার কথা রাখতে এসব করেছে। 3 মাস হলে ও ঠিকই চলে যাবে এখান থেকে, আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে। এইসব কথা কালকে বলবা সবার সামনে। ঠিক আছে, বলবো। যদি না বলো তবে কিন্তু তোমার সাথে এমন কাজ করব ভেবেই পাবে না। আজ তো এটুকু করলাম। ঠিক আছে। এখানে হাসিব আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। তখন সাথী প্রশ্ন করে, কিরে, কই ছিলি এতক্ষণ? কোথায় আবার? রিফার রুমে গিয়েছিলাম। ওর রুমে কেন গিয়েছিলি? হ্যাঁ,
বইয়ের রুমে স্বামী যাবে না তো কে যাবে? গিয়ে অনেক আদর ভালোবাসা দিয়ে আসলাম। হাসিবের মুখে এমন কথা শুনে সাথী একটু থমকে যায়। ভালোবাসা মানে? ভালোবাসা মানে শারীরিক সম্পর্ক করে আসলাম আমার অন্য বউয়ের সাথে। আচ্ছা, কাল কথা হবে, আজ আমি খুবই ক্লান্ত। সাথী আর একটি কথাও না বলে ঘুমিয়ে যায়। আর মনে মনে ভাবতে থাকে রিফার সাথে এমন কাজ করলো, আর রিফা একটু চিৎকারও করলো না। ওকে তো সব বুঝিয়ে দিয়েছি, কি করলে কি করতে হবে। সেই দিন রাতটাও এইভাবেই কেটে যায়। পরের দিন সকালবেলায় হাসিব সবাইকে এক জায়গায় জড়ো করে আর বলে, কিছু কথা বলতে চাই আমি। সবাই ভাবছে কি এমন বলবে যে সবাইকে জড়ো করলো। এইদিকে সাথীর মনও ছটফট করছে, কি এমন হাসিব বলবে যে সবাইকে এক করলো। রিফা, এদিকে আসো আর সবটা খুলে বলো, কি হয়েছে আমার সাথে। কাল রাতে হাসিব আমাকে হুমকি দিয়েছে, যদি আমি মিথ্যা না বলি তবে আমার বাবা আমাকে মেরে ফেলবে। হোয়াট? এই রিফা, তুমি কি বলতেছো এইসব? আমি যা সত্যি তাই বলবো হাসিব, আমি মিথ্যা বলবো না। এটা আমার যা হয় হোক। তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? আমি ঠিকই আছি। প্লিজ হাসিব, আমার বাবা মার কোনো ক্ষতি করিও না, তোমার পায়ে পড়ি আমি। তুমি কাল রাতে কি বললে আর আজ কি বলতেছো এইসব? না, তুমি এমনটা করতে পারো না রিফা, প্লিজ সত্যিটা বলে দাও। আমাকে মাফ করবে হাসিব, আমি যা সত্যি তাই বলতেছি। ঠিক তখনই হাসিবের বাবা বলতে থাকে, হাসিব এসব কি বলতেছে রিফা? তুই মিথ্যা বলার জন্য হুমকি দিয়েছিস ওকে? না বাবা, বিশ্বাস করো, আমি এমন কিছুই করি নাই। তাহলে কি রিফা মিথ্যা বলতেছে? হ্যাঁ, বাবা, রিফা মিথ্যা বলতেছে সবকিছু। প্লিজ হাসিব, আমাকে এইসব মিথ্যা অপবাদ দিও না। যদি এমন কিছু বলো তো নিজেকেই শেষ করে দিব। তুমি চুপ করো রিফা, তোমার কিছুই হবে না। প্লিজ বাবা, আমার বাবা মার যেন কোনো প্রকার ক্ষতি না হয়। হাসিব সত্যি করে বলতো তুই কি চাস? তুই যদি আগেই রিফাকে বিয়ে করিস তাহলে আমাদের জানাইলি না কেন? মেয়েটার জীবন নিয়ে এমন করলি কেন? বাবা, তুমি আমার কথা বুঝতেই চাইতেছো না কেন? আমি রিফাকে চিনি না। এই একদম চুপ কর, আমার সামনে আর একটা মিথ্যা কথাও বলবি না। যদি নাই বিয়ে করিস তো কাল রাতে ওর রুমে গিয়েছিলি কেন তুই? আমি গিয়েছিলাম শুধুমাত্র এটাই বলতে যে তুমি কে আর কি চাও। না হাসিব, তুমি এটা বলো নাই। তুমি আমার সাথে 3-4 ঘন্টা থেকেছ, আমাকে অনেক কিছু করেছো, আর বলেছো আমি যেন বলি আমি তোমার বউ না। সব কিছু আমি সাজাইছি, আর এইসব না বললে আমার বাবা মাকে মেরে ফেলবে। তোর মতো ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতেই লজ্জা লাগছে। সি সি সি। ঠিক তখনই সাথী বলে ওঠে, বাবা, আমি কিছু বলতে চাই। বলো, কি বলবা? রিফা যা বলতেছে সব সত্যি কথা। তুমি সেটা কেমনে জানলে? বাবা, হয়েছে কি, রিফা যখন বলল যে 3-4 ঘন্টা থেকে ওর সাথে, তখনই আমি কনফার্ম হলাম যে হাসিব তো কাল রাতে আমাকে বলেছিল যে সাথী তুমি থাকো, আমি একটু বাইরে যাব। কিন্তু এটা জানতাম না যে রিফার রুমে গিয়েছিল। আর কত প্রমাণ নিবি হাসিব? হ্যাঁ, আমাকে আর সবার সামনে এইভাবে ছোট করবি না প্লিজ। বাবা, শুধুমাত্র এইটুকুই জেনে রাখো, আমি বড় চক্রে ফেসে গেছি। চুপ কর, আর একটা কথাও বলিস না তুই। তখনই রিফা বলে, বাবা, আমি এখানে আর একটুও থাকবো না। আমি আমার বাবা মার কাছে যাব। যদি হাসিব কোনো ক্ষতি করে তখন? না, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। তোমাকে যেহেতু বিয়ে করেছে সো তুমি এইখানেই থাকবে। না, আমি এত কষ্ট করে থাকবো না বাবা। আমার স্বামী অন্য একটি মেয়ের সাথে রুমে থাকবে, খাবে, ঘুরতে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। তবে তুমি কি করতে চাও? আমার জীবনটা তো নষ্ট করেছি, আমি আর চাই না অন্য একজনের জীবনও নষ্ট হোক। তবে কি করবে? হয় আমাকে ডিভোর্স দিক, না হয় অন্যজনকে ডিভোর্স দিক। এটা কখনোই সম্ভব না, তোমরা দুজনেই থাকবে, ও দুজনকেই দেখাশোনা করবে। না, এটা হয় না। এত কথা বলতে পারবো না, দুজনেই থাকো। আমি এখন একটু কাজে যাব, পরে কথা হবে। তখনই সাথী বলে, বাবা, আজ তো আমাদের বাসায় যেতে হবে। ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। আচ্ছা, দুপুরে যেও, আমি একটু কাজ করে আসি। ঠিক আছে বাবা। এরপরে সবাই সবার রুমে চলে যায়। এদিকে হাসিব বুঝতেছে না কি হচ্ছে এর সাথে। সবাই দেখি গেম খেলতেছে, একদিকে সাথী, অন্যদিকে রিফা, আরেকদিকে বাবা। ও কোনো প্রকার কথা বিশ্বাস করতেছে না। আচ্ছা, রিফা এমন করলো কিভাবে? ও তো কাল রাতে বলল সব সত্যি বলবে, কিন্তু আজ এমন পাল্টি খেলো কেমনে? এসব ভেবে ভেবে হাসিব রুমে আসতেই, এখনো এত বড় খেলোয়াড় হও নাই মিস্টার হাসিব। তোমরা যেটা করতেছো একদমই ঠিক করতেছো না। এর জন্য খুব বড় মাসুল দিতে হবে তোমাদের।
এই সাথী এত ছোট খেলোয়াড় না, বুঝেছেন? আমি যেমন করেই হোক আমার ভালোবাসার মানুষের কাছে যাবই। যার জন্য এত কিছু করতেছো সেই যেন তোমাকে না ঠকায়। সেটা তোকে বলতে হবে না, ওর প্রতি আমার বিশ্বাস আছে, বুঝেছিস? একটা কথা বলি, উত্তর দিবা? কি কথা? রিফা পাল্টি খেলো কেমনে? হ্যাঁ। জানতেই হবে নাকি? হুম। ওর কাছে ফোন আছে। তুই যখন কাল ওইসব বললি তখনই সন্দেহ হয়েছিল আমার, তাই মেসেজে সব কিছু বলে দিয়েছি কি কি করতে হবে। ও আচ্ছা, একদিন অনেক কাঁদবে আমার জন্য, মনে রাখিও। কাঁদবো সেটা আবার তোর জন্য আমি? তুই আমার কে, হ্যাঁ, যে তোর জন্য কাঁদবো আমি? সময় বলে দিবে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? হ্যাঁ দেখেছি। ভেবে দেখ তুই কোথায় আর আমি কোথায়। তোর মতো খ্যাত ছেলের সাথে কি আমার যায়? আর শোন, তোকে কালকে দেখাবো আমি যাকে ভালোবাসি সে দেখতে কেমন সুদর্শন। সৌন্দর্যতে সবকিছু থাকে না। তো এইভাবেই হাসিব ও সাথীর মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। এর মধ্যে আবার হাসিবের বাবা কাজ সেরে বাসায় আসে দুপুরে। হাসিব, বোমা কোথায় তোমরা? হাসিব সাথী বাবার ডাক শুনে রুম থেকে বের হয়ে আসে। বাবা বলো। বিয়ের পরের দিন তো দুজনেই শ্বশুরবাড়িতে যেতে হয়। তো তো মানে তুই সাথীকে নিয়ে ওর বাবার বাড়িতে যাবি আর 2 দিন থেকে আসবি। অসম্ভব, আমি যাব না ওদের বাসায়। আর একবার বলতো যাবি না? হ্যাঁ আমি যাবই না। তখনই সাথী বলে ওঠে, বাবা দেখেছেন আপনার ছেলে কেমন করে? আমি রুমের ভেতরে কত করে বললাম 2 দিন থেকেই আসবো, কিন্তু ও নাকি যাবে না। হাসিব, তুই যদি না যাস তো অনেক খারাপ কিছু ঘটে যাবে, কিন্তু মনে রাখিস বাবা। বাবার এমন কথায় হাসিব শেষমেশ রাজি হয়ে যায়। ঠিক বিকেল 5টায় দুজনে গাড়ি নিয়ে বের হয় সাথীর বাবার বাসায় যাবার উদ্দেশ্যে। তখন হাসিবের মাথায় একটাই চিন্তে কাজ করছে, কি থেকে জানি কি হয় আল্লাহ ভালো জানে। এই গাড়িটা থামাও। গাড়ি থামাবো মানে? এই নির্জন রাস্তায়? যা বলেছি তাই কর। তো হাসিবও সাথীর কথা মতো গাড়িটি থামানোর সাথে সাথে সাথী নেমে পড়ে আর পেছনে দৌড়তে থাকে। এদিকে হাসিবও কিছু না বুঝে সাথীর পিছে পিছে যায় আর গিয়ে দেখতে পায় যে সাথী একটি ছেলের সাথে কথা বলছে। কেমন আছো সবুজ তুমি? তোমাকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি বলো? এই তো এসেছি তোমার কাছে। তার আগে বলো এইদিকে কোথায় যাচ্ছিলে? আরে কোথাও না, মন খারাপ তাই একটু হাঁটছিলাম। কি ভাগ্য তোমার সাথে দেখা হলো। এটাই হলো আমাদের ভালোবাসার টান। জানো তোমাকে খুব মিস করতেছিলাম, কিছুই ভালো লাগতেছিল না আমার। আমারও একই অবস্থা। তোমাকে ছেড়ে আর কোথাও যাব না সোনা পাখি আমার। সবাই ভাবতেছেন সবুজ লোকটা আবার কে। এখানে সবুজকেই সাথী ভালোবেসেছিল, তাই এত কিছু করেছে হাসিবের সাথে। ঠিক তখনই সবুজ সাথীকে জড়িয়ে ধরে। যখনই ঠোঁটে কিস করতে যাবে সেই সময় হাসিব বলে ওঠে, এই দাঁড়াও ওখানেই। এই আপনি কি আর এখানে কি করতেছেন? আমি কে সেটা সাথীকে বলো আর সাথীকে ছেড়ে দাও। হট, কে এই লোকটি সাথী? ওর সাথেই তো আমার বিয়ে হয়েছে। হা হা হা, তাই নাকি? এ বলছি না সাথীকে ছেড়ে দে। যদি ছেড়ে না দেই কি করবি? কথাটি শোনা মাত্রই হাসিব গিয়ে সবুজের শার্টের কলার ধরে বলতে থাকে, তুই আমার সামনে আমার বউয়ের গায়ে হাত দিস? এত বড় সাহস তোর? হ্যাঁ। এটা বলে সবুজকে মারতে থাকে। আর এইদিকে সাথী তো অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ হাসিবকে বোকা মনে করেছিল আর ওই নাকি সবুজকে এমন করে মারছে। এই ছাড়ো দুজনে প্লিজ। ঠিক তখনই হাসিব সাথীকেও খুব জোরেই একটি থাপ্পড় দেয়। ঠাস ঠাস। এই এখান থেকে সরে যা। বলেই আবারও সবুজকে মারতে থাকে। ঠিক তখন একটি গাড়ি এসে থামে আর গাড়ি থেকে একটি সুন্দরী মেয়ে নেমেই বলতে থাকে, এই সবুজ, এই তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, তোমার জন্য আমি কত সময় ধরে অপেক্ষা করতেছি রেস্টুরেন্টে, আর তুমি মারামারি লাগিয়েছো এখানে। এরপরে অনেক জোড়াজুড়ির পরে হাসিব ছেড়ে দেয় সবুজকে। এর মধ্যেই সাথী প্রশ্ন করে বসে, এই মেয়ে তুমি কে? আগে তো কখনো দেখি নাই সবুজের সাথে। আমি কি সেটা আপনাকে কেন বলতে যাব? হ্যাঁ, আর আপনি আমাকে প্রশ্ন করার কে? কেন, উত্তর দিলে কি হবে? আমি হলাম সবুজের হবু বউ। কথাটি শুনে সাথী থমকে যায় কিছুক্ষণের জন্য। কি বলেছিলাম না তোমার রূপবতী বয়ফ্রেন্ড একদিন তোমাকে এমন সারপ্রাইজ দিবে, ভাবতেই পারবে না। এই সবুজ, এই মেয়েটি যা বলতেছে সব কি সত্যি কথা? হ্যাঁ সত্যি কথা, ও আমার হবু বউ। না, আমি বিশ্বাস করি না, এটা হতেই পারে না। তুমি শুধুমাত্র আমার। সরি সাথী, আমার পরিবারে কেউ তোমাকে মেনে নেবে না, কারণ তুমি বিবাহিত মেয়ে। আর তোমার স্বামী তোমাকে কত কি করেছে না করেছে। কথাটি বলার সাথে সাথে এত বড় কথাটি বলতে পারলি তুই আমাকে? জানিস কত ভালোবাসি তোকে আমি। সরি সাথী। তখনই মেয়েটি বলে ওঠে, সবুজ,
তুমি এইসব মেয়েদের সাথে কথা বলো? ছি, এদের পরিবেশ দেখছো? কি খ্যাত মেয়ে! এটা বলেই মেয়েটি সবুজের হাত ধরে টেনে নিয়ে যায়। সবুজ চলে যাচ্ছে, ঠিক তখনই সাথী দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে সবুজকে। প্লিজ সবুজ, আমার সাথে এমন করিও না। তোমাকে আমি খুব ভালোবাসি। আমি তোমার সাথে জাস্ট টাইম পাস করেছি। না, আমি বিশ্বাস করি না, তুমি এমন করতেই পারো না। আমি চাইলেও তোমাকে বিয়ে করতে পারবো না সাথী, কারণ তুমি একজন বিবাহিত মহিলা, ডিভোর্সি মহিলা। এইগুলো দেখে কি ভালোবাসা হয় সবুজ? তুমি যে এখনো ভার্জিন আছো, এটার কি কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ, হ্যাঁ, আমি 100% ভার্জিন আছি এখনো। সবাই একই কথা বলবে, বুঝছো? তুমি আমাকে বিশ্বাস করো না সবুজ? এই 2-3 দিনেই এত চেঞ্জ হয়েছো তুমি। এত কথা বলতে পারবো না। আমার যা বলার ছিল আমি তোমাকে সবটা বলে দিয়েছি। তখনই মেয়েটি বলে ওঠে, চলো আমার সাথে। তুমি যদি আর 1 মিনিট এখানে থাকো তো আমি নিজেই চলে যাব। এইসব খ্যাত মেয়ের সাথে তোমার কিসের এত কথা? কিসের সম্পর্ক? হ্যাঁ, আরে না, চলো তুমি। এটা বলেই সবুজ মেয়েটির সাথে গাড়িতে উঠে চলে যায়। কিন্তু এইদিকে সবুজের এমন আচরণ ব্যবহারে সাথী ভীষণ পরিমাণে শর্ট খায়। ভাবতেই পারিনি সবুজ এমন কাজ করবে। এটা ভেবেই কান্না করতে থাকে। কান্না করে লাভ নেই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বাই দ্য ওয়ে, আপনি কি এখন এমন কান্না করতে থাকবেন নাকি যাবেন? অন্যথায় যদি না যান তবে আমি বাসায় চলে যাব। আসিফের এমন কথা শুনে সাথী কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। শুধুমাত্র হ্যাঁ সূচক কথাটি বলেই সাথী গাড়িতে উঠে বসে। প্রায় 1 ঘন্টা পরে সাথীদের বাসায় পৌঁছায় হাসিব। বাসায় আসার সাথে সাথেই সাথীর ছোট বোনেরা বলতে থাকে, দুলা ভাই কেমন আছেন? বাসরাত কেমন কাটলো? বিড়াল মারতে পেরেছেন কি? দেখে তো মনে হচ্ছে অনেক কিছুই করেছেন। ঠিক তখনই সাথীর মা এসে বলে, ওই তোরা থামবি কি? দেখতেছিস এই মাত্র আসলো আর তোরা শুরু করে দিয়েছিস পেঁচাল। বাবা চলো রুমে, চলো তোমরা দুজনে। এটা বলেই হাসিবকে একটি রুমে নিয়ে আসা হলো। বাবা এটা সাথীরই রুম, সাথী যাবার পরে থেকে পড়ে আছে। ও আচ্ছা। ঠিক আছে বাবা, তোমরা ফ্রেশ হয়ে নিচে আসো, আমরা খাবার রেডি করছি। এটা বলেই সাথীর মা চলে যায়। এদিকে সাথী এতটাই কষ্ট পেয়েছে কোনো প্রকার কথা বলছে না। ঠিক তখনই হাসিব লক্ষ্য করে যে সাথীর ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। সরি সাথী, আসলে হয়েছে কি, আমার বউকে কেউ আমার সামনে এমন করবে আর আমি দাঁড়িয়ে থেকে দেখব, এটা কখনোই হয় না। তাই তোমাকে থাপ্পড় দিয়েছি। সমস্যা নেই, আপনি ফ্রেশ হয়ে নেন। ওয়াশরুমটা কোন দিকে? কথাটি বলার সাথে সাথেই সাথী ওয়াশরুমের দিকে নিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পরে হাসিব আর সাথী যখন একসাথে রুম থেকে বের হয়ে আসছিল, ঠিক তখনই সাথীর মা বাবা দূর থেকে দেখে বলে ওঠে, দেখছো সাথীর মা, কত সুন্দর লাগতেছে দুজনকে, মনে হচ্ছে রাজা রানী আসতেছে। ঠিকই বলেছো, খুব সুন্দর লাগছে আমার মেয়ে জামাইকে। আল্লাহ যেন ওদের সারা জীবন সুখে রাখে। এরই মধ্যে আবার দুষ্টু শালিগুলো চলে আসে। দুলা ভাই কি বলবো, তোমারে ওয়াও লাগতেছে। উফ, আপুর জামাই না হয় যদি আমার জামাই হতে। ঠিক তখনই সাথী বলে ওঠে, এই কি হচ্ছে এসব? হ্যাঁ, আমরা আমাদের দুলা ভাইয়ের সাথে মজা করতেছি। কেন, তোমার চলতেছে বুঝি? সাথী কি উত্তর দিবে কিছু ভেবে পাচ্ছে না। দুলা ভাই গো, তোমার কোনো ছোট ভাই নাই? না, নেই। উফ, থাকলে আমার জামাই বানাইতাম। তোমরা তো দেখতেছি খুব ফাজিল। চলো সবাই খাওয়া দাওয়া করব। এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে, কিন্তু সাথীর বোন এখনো খারাপ হয়েই আছে। খারাপ হবারই কথা, কারণ এত ভালোবাসার পরেও যদি প্রিয় মানুষটি নিজের না হয়, কষ্ট তো হবেই। খাওয়া দাওয়া শেষ করে সাথীর বোনদের সাথে একটু হাসিব আড্ডা দেয়। রাত যখন 10টা বাজে তখন হাসিব বলে ওঠে, আচ্ছা, আজ ঘুমাতে যাই, কি বলো তোমরা? বারে এত তাড়াতাড়ি ঘুম নাকি? আপুকে গিয়ে আদর করবেন? আরে আজ জার্নি করে এসেছি, শরীরটা একটু ক্লান্ত আমার। সরি, বারে এত তাড়াতাড়ি ঘুম নাকি আপুকে গিয়ে আদর করবেন? দুলা ভাই, আমরাও বুঝি, আমরা ছোট বাচ্চা না, বুঝেছেন? এরপরে হাসিব রুমে এসে দেখে যে সাথী ঘুমিয়ে গিয়েছে। তো হাসিব আর সাথীকে না জাগিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। সবাই ভাবছেন সোফায় কেন ঘুমোলো। আসলে হয়েছে কি, সাথী নিজের সাথে ঘুমোতে দেয় না হাসিবকে। যদি কিছু করে বসে তখন। রাত যখন 1টা বাজে হাসিব জাগ না পায় আর ঘুম না আসার কারণে সাথীদের ছাদে একটু ঘুরতে যায়। কিন্তু ছাদেকেই দেখতে পায় যে কে জানি একজন আগে থেকেই বসে আছে। তো হাসিব একটু গলা হাসুর দেয়। কে আপনি? এত রাতে ছাদে আসছেন? কথাটি বলার সাথে সাথে একটি মেয়ে উত্তর দেয়, আরে দুলা ভাই, আপনি এত রাতে এখানে? ব্যাপার কি? আপু মনে হয় আদর করতে দেয়নি?
আরে না, আমার ঘুম আসতেছিল না, তাই আমি একটু ছাদে আসলাম। তা তোমার নাম কি? আমার নাম হলো হিয়ামণি। বাহ, অনেক সুন্দর নাম। থাক, পাম দিয়ে না দুলা ভাই। আচ্ছা, একটি কথা বলি, সত্যি করে উত্তর দিবেন তো? হুম, বলো কি কথা আছে বলার। মাইন্ড করিয়েন না। আচ্ছা, আপনার সাথে কি সাথী আপুর সত্যি কিছু হয়েছে? বলতে কথাটি শুনেই হাসিব চমকে ওঠে। হঠাৎ এই প্রশ্ন কেন? হ্যাঁ বা না বলেন শুধু। না, হয়নি। আমি এটাই অনুভব করেছিলাম। আমি জানি আপু আপনাকে ওর কাছে আসতেই দিবে না। কেন দিবে না আসতে? ও একটি ছেলেকে খুবই ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে কি জানি হলো, তাই তোমার সাথে বিয়ে হয়ে গেল। জানি ওর সম্পর্কে সবকিছু। আপনি এখন কি করবেন? কি আর করব, ডিভোর্স দিব আমি। প্লিজ এমন কিছু করিয়েন না দুলা ভাই, দেখবেন সব ঠিক হবে। এত কথা বুঝি না। এটা বলে যখনই হাসিব ছাদ থেকে নিচে যেতে ধরে, ঠিক তখনই হিয়া হাতটি টেনে ধরে। প্লিজ দুলা ভাই, হাত ছাড়ো, কেউ দেখে ফেলবে। আপনি যতক্ষণ না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। আমি তো বললাম ডিভোর্স দিব, এমন মেয়ে নিয়ে সংসার করা যায় না। এখন হাত ছাড়ো। না, ছাড়বো না। এটা বলেই হিয়া হাসিবের সাথে জোড়াজুড়ি করছে। ঠিক এই সময় একজন ছাদে আসে, আর এসেই তোর এত বড় সাহস আমার বোনের হাত ধরিস, তাও আবার এত রাতে? আরে না, আমি তো। হাসিবের কথাটি শেষ হতে না হতেই সাথী আবার বলতে থাকে। আমার ভাবতেই লজ্জা লাগতেছে, তোর মন মানসিকতা এত নিচে। আরে এমন করে বলতেছো কেন? আমার কথাটি আগে শোনো, তারপরে বলিও। কি শুনবো তোর কথা? আমি নিজের চোখেই দেখেছি এটা মিথ্যা। ঠিক তখনই হিয়া বলে ওঠে। আপু তুমি এবার থামবা। অনেক অপমান করলে দুলা ভাইকে। আমার ঘুম আসছিল না, তাই আমি ছাদে আসি। এর ঠিক 10 মিনিট পরে দুলা ভাইও চলে আসে সাথে, কারণ দুলা ভাইয়ের নাকি ঘুম আসছিল না। আমাকে দেখে দুলা ভাই যেতে চেয়েছিল, কিন্তু আমি যাইতে দেইনি। আমি বলেছি একটু কথা বলি ভাইয়া, তাই ভাইয়াও আর না করতে পারেনি। বুঝলাম, কিন্তু হাত ধরে আছিস কেন ওর তুই? কেন, হাত ধরলে তোর কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। ও আমার স্বামী, তোর দুলাভাই। হাসতেছিস কেন? আমি কি হাসার কোনো কথা বলেছি তোকে? স্বামী যে বললে, তাকে কি তার অধিকারটা দিয়েছো? কি বলতে চাস তুই? হ্যাঁ, কেন, আমি কি ইংলিশে কথা বলতেছি যে বুঝো না? তুমি বললে তোমার স্বামী, তাহলে আজ পর্যন্ত কি টাচ করতে দিয়েছো তাকে? সেটা তোকে বলতে যাব কেন? হ্যাঁ, তুই ছোট, সবসময় ছোটদের মতো থাকবি। তোমাকে 3 মাস পরে দুলাভাই নিজেই ডিভোর্স দেবে, তুমি দেওয়ার আগে। তাই দুলাভাইয়ের হাত ধরে বলেছিলাম আমার আপুর জীবনটা নষ্ট করিও না। এই কথাটি শুনে সাথী যেন কিছুক্ষণের জন্য থমকে যায়। তোকে কে বলেছে আমাকে ডিভোর্স দিবে? কে আবার বলবে, দুলাভাই বলেছে। ভালোই তবে হলো, ওর কাছ থেকে মুক্তি পেলেই আমি খুশি। হাসিব এই কথাগুলো শুনে আর কিছু না বলে সোজা রুমে এসে ঘুমিয়ে পড়ে। তো এইভাবেই 2-3 দিন কেটে গেল। সাথীদের বাসা থেকে আজ চলে আসবে সাথী আর হাসিবের বাসায়। বাবা, আমার মেয়েটি খুব রাগী, তুমি ওর কথায় কিছু মনে করো না প্লিজ। ঠিক আছে মা, সমস্যা নেই। সাথী শোন মা, জামাইকে কখনো কষ্ট দিস না। যদি কষ্ট দিস জীবনে সুখী হতে পারবি না। সাথী শুধুমাত্র মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানায়। তারপর বিদায় নিয়ে দুজনে বাসায় চলে আসে। বাসায় আসতে না আসতেই রিফা চলে আসে হাসিবের কাছে। দাও, এই ব্যাগগুলো আমি ভেতরে নিয়ে যাচ্ছি। আপনি সরুন, আমি নিজেই পারবো নিতে। এমন করতে নেই, দেন বলছি না। এটা বলে রিফা জোর করেই ব্যাগগুলো নিচে নিয়ে রুমে চলে আসে। তো রিফা যখন ব্যাগগুলো নিয়ে নেয়, তখন হাসিব একটু ওয়াশরুমে চলে যায়। রিফা ব্যাগগুলো হাসিবের রুমে নিয়ে আসতেই সাথী বলে ওঠে। রিফা শোন। বল, কি বলবি? তার আগে তুই বল, সবুজ ভাইয়ের সাথে কি তোর দেখা হয়েছিল? এইসব পরে শুনিস। আচ্ছা বল, তবে কি বলতে চাইলি? তোর কাজ এখন এখানে শেষ, তুই কালকে চলে যাস। মানে কি বলতেছিস এসব? যা বলেছি তাই কর, তোর কাজ শেষ, এখন চলে যা। বাকি কাজ আমি নিজেই করতে পারবো। না, আমি যাব না। যাবি না মানে কি বলতে চাস তুই? আমি এই 5-6 দিনে এই বাসায় মানুষগুলোর মায়ায় পড়ে গেছি, আমি যেতে পারবো না। হোয়াট? তোর মাথা ঠিক আছে? কি বলতেছিস? আমার মাথা ঠিক আছে সম্পূর্ণ। তোকে আমি এখানে থাকার জন্য কি এনেছি? হ্যাঁ, তোর সমস্যা কি বুঝলাম না। তুই তো 3 মাস পরে ডিভোর্স দিবি, তো এত কথা পেঁচাইতেছিস কেন? সেটা তুই বুঝবি না। আমি যাইতে পারবো না। আর তুমি হাসিবকে ডিভোর্স দিলে আমি কোনো না কোনোভাবেই হাসিবের মনে জায়গা করে নিয়ে কোনো না কোনোভাবেই বিয়ে করে নিব, আর চিরকাল এখানেই থাকবো। মাথা গরম করিস না আমার। রিফা তোকে যা বলেছি তাই কর, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। যা ইচ্ছে করতে পারিস তুই। তুই যে হাসিবের বউ না, এইসব বলে দেব কিন্তু।
বলে দেখ তারপর কি হয় তোর আবার। এটা বলতে না বলতেই হাসিব চলে আসে। এই কি হয়েছে এখানে? হ্যাঁ, চিল্লাচিল্লি করতেছো কেন দুজনেই? জানো হাসিব, সাথী না আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি শুধুমাত্র বললাম ছোট তোর বাসায় কেমন দিন গেল। একদম মিথ্যা বলবি না বলে দিলাম। তোকে কি এই কথা আমি বলেছি? তো কি বলেছ শুনি একটু। এই, তোমরা দুজন নাটক বন্ধ করবে? তোমরা দুজন কি চাচ্ছ আবার? হ্যাঁ, আমি কিছু চাই না, তোমাকে চাই শুধুমাত্র। লজ্জা কর না? অন্যজনের স্বামীকে নিজের স্বামী ভাবিস? কথাটি শেষ হতে না হতেই এত বড় সাহস তোর, এই কথা বলিস? আমি সব প্রমাণ দিয়েই এই বাসায় এসেছি। এদিকে সাথী ভাবতেই পারছে না এমন ভাবে থাপ্পড় দিবে রিফা। সাথী যখন ঘুরে আবার রিফাকে থাপ্পড় দিতে যাবে, ঠিক সেই টাইমে হাসিব হাতটি ধরে ফেলে। অনেক হয়েছে তোমাদের নাটক, এখন বন্ধ করো এইসব। রিফা, আপনি আপনার রুমে চলে যান। রিফা হাসিবের কথা মতো রুমে চলে আসে, কিন্তু এইদিকে আবার সাথীও ভাবতেই পারছে না এমন একটা সময় আসবে যে সময় রিফা এমন পাল্টি খাবে। এখন শুধুমাত্র হাসিবের মাথায় একটি চিন্তা, সাথী করে কবে ডিভোর্স দিবে আর কবে এইসব থেকে মুক্তি পাবে। এমন সময় কান্নাকাটির আওয়াজ শুনতে পায় হাসিব। যে রুম থেকে বেরিয়ে আসে, এসে দেখে রিফা কান্না করছে। কি হয়েছে মা তোমার? কান্নাকাটি করতেছো কেন? বাবা, আমি চাই হাসিব আজ থেকে আমার সাথে থাকবে। কিন্তু ও যদি তোমার কোনো ক্ষতি করে? আমার বিশ্বাস কোনো ক্ষতি করবে না। কি হয়েছে এখানে এত কান্নাকাটি কেন শুনি? এত কিছু বলতে হবে না, আজ থেকে 1 সপ্তাহ রিফার সাথে থাকবি, কথা মনে থাকে যেন। কিন্তু বাবা। কোনো কিন্তু নেই, আমার কথাই শেষ কথা। ঠিক আছে। রাত যখন 9টা বাজে, বাবার কথা মতো হাসিব রিফার রুমে আসে। রুমে আসতে না আসতেই রিফা হাসিবকে জড়িয়ে ধরে। এ কি করতেছেন? ছাড়েন আমাকে। ছাড়ার জন্য কে এনেছি রুমে তোমাকে? এই রূপ যৌবন তোমার চোখে কি পড়ে না? শুধু সারাটা দিন সাথে সাথেই থাক। আমিও তো তোমার বউ নাকি? আপনি কি বলতেছেন এইসব? আশ্চর্য হবার কি আছে শুনি? আমি তো আপনারই স্ত্রী হই। নাটক বন্ধ করুন আর আমাকে ছেড়ে দিন, না হলে চিল্লাচিল্লি করব। চিৎকার করে কোনো লাভ নেই। আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, আমি চাইতেছি তুমি আমাকে একটি বেবি এনে দাও। হোয়াট? আমি তোমার সন্তানের মা হতে চাই। আবার আমাকে ফান্দে ফেলানোর নাটক শুরু করে দিয়েছেন। না, সত্যি সত্যি আমি মা হতে চাই। একদম চুপ করেন। আপনাকে কি আমি বিয়ে করেছি যে আপনাকে গর্ভবতী বানাবো? হ্যাঁ, প্লিজ হাসিব, প্লিজ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, বিশ্বাস করো। বিশ্বাস শব্দটা তো মরেই গেছে। ঠিক তখনই রিফা ওয়ালড্রপের উপর থেকে কোরআন শরীফ এনে বলছে, এই যে দেখো, কোরআন শুয়ে বলতেছি। হাসিব, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। এটা দেখে হাসিবও একটু আশ্চর্য হয় আর ভাবতে থাকে কি হচ্ছে এইসব। কিন্তু আমাকে কেন ভালোবাসো? জানো, আমি এখানে অভিনয় করতে এসেছি, কিন্তু তোমার পরিবারে এমন ভালোবাসা, স্নেহ, যত্ন পেয়ে আমি তোমার পরিবারের মায়ায় পড়ে গিয়েছি। শুধুমাত্র এর জন্যই কি? না, আরও কারণ আছে। জানো, সাথী তোমাকে ডিভোর্স দিবে 3 মাস পরে, আর সবুজ নামের একটি ছেলেকে বিয়ে করবে। আমাকে এখানে এনেছে যেন তোমাদের সংসারে সমস্যার সৃষ্টি করি, আর বলেছিল তুমি নাকি খুবই খারাপ, তোমার পরিবারের মানুষও খারাপ, তাই 3 মাসের মধ্যে যেন আরও সমস্যার সৃষ্টি হয় আর তুমি ওকে ডিভোর্স দাও। কিন্তু হাসিব, বিশ্বাস করো, আমি এখানে এসে আমি বুঝতে পারি সাথে সব কিছুই ভুল বলেছে, কারণ তোমার পরিবারের মানুষের মতো মানুষ হয় না। আর তুমি এত ভালো একজন মানুষ, যা বলার ভাষা নেই। কি করে তোমাদের আমি কষ্ট দিই, তাই আমি ভেবেছি সাথে চলে গেলে আমি তোমাকে সত্যি সত্যি বিয়ে করে নেব। জানো, সাথী আজ কি বলেছে আমাকে? কি বলেছে? ও বলেছে আমি যেন তোমাকে ছেড়ে যাই, আমার নাকি কাজ শেষ। বিশ্বাস করো হাসিব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার সাথে সারাটি জীবন থাকতে চাই। কিন্তু প্লিজ, কোনো কিন্তু নেই। তুমি সাথীকে ডিভোর্স দেওয়ার পরেই আমাকে বিয়ে করে নিও। আচ্ছা, আমি ভেবে দেখব। দেখিও, কিন্তু আমার তোমাকেই চাই হাসিব। আচ্ছা, তুমিও যদি সেই দিনের মতো পরে পাল্টি খাও তখন? এই যে কোরআন শুয়ে কথা দিলাম, কখনোই পাল্টে খাবো না। বিশ্বাস করেছি। এখন কুরআন রেখে আসো। হাসিবের কথা মতো রিফাও কুরআন রেখে আসে। আজ মনে হয় বৃষ্টি নামবে, চলো না ব্যালকনিতে যাই একটু। হাসিবও কিছু না ভেবেই চলে আসে রিফার সাথে। ব্যালকনিতে আসার সাথে সাথেই হাসিব ও রিফা দেখতে পায় যে সাথী ও ওর রুমের ব্যালকনিতে এসেছে। সবাই ভাবছেন এটা আবার কেমন করে। সেটা হলো রিফার রুমটি আর সাথীর রুমটির দুটো রুমের তফাৎ, তাই একই লাইনে ব্যালকনি থাকার কারণে সবটা দেখা যাচ্ছিল। ওফ, আসো, বৃষ্টি আসবে, কি যে ভালো লাগতেছে।
তাই নাকি? বৃষ্টি খুব ভালো লাগে তোমার? অনেক ভালো লাগতো, কিন্তু কখন জানি বৃষ্টি আসবে আল্লাহই ভালো জানেন। একটু অপেক্ষা করো, বৃষ্টি আসবে দেখিও। ঠিক তখনই কথাটি শেষ হতে না হতেই বিদ্যুৎ চমকে ওঠে, আর সাথে সাথে রিফা হাসিবকে জড়িয়ে ধরে। হাসিব কি করবে বুঝতে পারছে না। এরই মধ্যে আবার বৃষ্টিও আসলো। এই ভিতরে চলো, বৃষ্টি পড়তেছে। না, যাবো না, তোমাকে জড়িয়ে ধরে এখানেই থাকবো আর বৃষ্টি উপভোগ করব। আরে না, বললাম না ভিতরে চলো। এটা বলেই হাসিব একটু সাথীর ব্যালকনির দিকে তাকাতেই অবাক হয়, কারণ সাথী সব কিছু দেখেছে। এমন করো কেন? বললাম না যাবো না, আজ দুজনে এখানেই গল্প করব। সাথী কিন্তু সবকিছু দেখতেছে, বুঝছো? দেখুক, তাতে আমার কি? আরে ও কি মনে করবে বলো? কি মনে করবে আবার? এটা বলেই রিফা হাসিবের মুখের কাছে ঠোঁট দুটি নিয়ে যায়। এই কি করতেছো? তোমার ঠোঁটের ছোঁয়া পেতে চাই হাসিব। এখন না, আর এইসব বিয়ের আগে পাপ, বুঝেছো? বাবা, তাই বুঝি। তবে সেই দিন রাতে তোমার পাপের কথা মনে ছিল না? এটার শোনার পরে হাসিব মনে মনে বলতে থাকে, এই রে ধরাটা খাইলাম বুঝি আমি। ওই, মনে মনে কি বিড়বিড় করতেছ? কই কিছু না তো। হাসিবের কথাটি শেষ হতে না হতেই রিফা হাসিবের ঠোঁট দুটি নিজের করে নেয়। এই কি করছো, ছাড়ো। সাথী কিন্তু দেখতেছে। দেখুক, চুপ থাকো তো। এবার হাসিবও কিছু না ভেবেই রিফার সাথে কিছু করতে রেসপন্স দেয়। দুজনে আপন মনে দুজনের ঠোঁট খাচ্ছে, আর অন্য দিক থেকে সাথী সব কিছুই দেখছে। রিফান এমন পাগলামি দেখে হাসিবার নিজেকে যেন কন্ট্রোল করতেই পারছে না। ঠোঁটে 2 মিনিট কিস করতে না করতেই হাসিব আলতো করে রিফার ঘাড়ের চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু দিতেই রিফা যেন কেঁপে উঠল। এত রোমান্টিক তুমি মিস্টার হাসিব? না গো, আমি রোমান্টিক না। হয়েছে, এখন ছাড়ো। বললেই হলো, আরো তো অনেক কিছুই বাকি আছে। কিন্তু রিফা একটু নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেই হাসিব আরও জোর করে। রিফার হাত দুটি দেয়ালে চেপে ধরে গলায় ঘাড়ে আপন মনে চুমু দিতে থাকে। অন্যদিকে রিফা যেন এমন ছোঁয়ায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু সাথী যে এই সব কিছু দেখছে, এদের এই চিন্তাটা মাথায় নেই। ওই, আমাকে প্লিজ কখনো ছেড়ে যেও না। যাবো না, এখন আদর করতে দাও তো। এই, কোথায় নিয়ে যাও? দেখো কি করি তোমাকে। এটা বলে রিফাকে খাটের উপরে রাখে। এই জানো, তোমাকে শাড়িতে অনেক সুন্দর আর হট লাগতেছে। ওই, কি বলো এইসব? সত্যি বলতেছি, সেই সুন্দর লাগতেছে। এসব সৌন্দর্য তোমার জন্য পাগল। তাই বুঝি? ঠিক আছে, আমি এখন আমার জিনিসগুলা ভোগ করব। এটা বলেই রিফার শাড়িটা এক টানেই খুলে ফেলে, আর নাভির উপরে আলতো করে একটি সুখের পরশ এঁকে দেয় ঠোঁট দিয়ে। রিফার নাভির উপরে হাসিবের ঠোঁটের এমন ছোঁয়া পাওয়ার সাথে সাথেই পুরা শরীরের লোম দাঁড়িয়ে যায়। হাজারো চেষ্টা করেও যেন হাসিবের কাছ থেকে আর নিজেকে ছাড়াতে পারছে না। এই রোমান্টিক মুহূর্তের সময় কে জানি হেসে দরজায় নাড়া দিচ্ছে। কে দরজায় নাড়া দিচ্ছেন? আমি সাথী, দরজাটা খুলে দাও তো। এমন মুহূর্তে এসে কেউ সমস্যা সৃষ্টি করবে ভাবতেই পারছে না হাসিব। কি বলার আছে ওখান থেকেই বলুন। বললাম না দরজা খুলো। কি বলার আছে কাল বলিয়েন, এখন ডিস্টার্ব করিয়ে নাও প্লিজ। দরজা না খুললে কিন্তু আমি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। সাথীর মুখে এমন কথা শুনে হাসিব দেরি না করে দরজাটি এসে খুলে দেয়। জি বলুন, কি বলবেন? আমার রুমে চলো। আশ্চর্য, আমি আপনার রুমে যাব কেন? কারণ আমি আপনার বউ, আপনি আমার সাথে থাকবেন। হা হা হা, আপনি আমার বউ? হ্যাঁ, আমি আপনার বিয়ে করা বউ, আর আপনি একজন অপরিচিত মেয়ের সাথে এমন কাজ করতেছেন, লজ্জা করে না? আশ্চর্য, লজ্জা করবে কেন? সেও তো আমার বিয়ে করা একজন বউ। বিয়ে করা বউ মানে? হ্যাঁ, ও আমার বিয়ে করা বউ, আমার যা ইচ্ছে করতে পারবো। নাটক বন্ধ করুন, আমি এনেছি রিফাকে এই বাসাতে। এনেছেন, ভালো করেছেন। আপনাকে ডিভোর্স দিয়েই রিফাকে নতুন করে বিয়ে করব। এটা কখনো সম্ভব না, আমি আপনাকে ছাড়বো না। দেখা যাবে কি হয়। রিফা শোন, তুই যদি আমার জামাইয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করিস, খুব খারাপ হবে, তোকে কিন্তু শেষ করে দেব। হাসিব শুধুমাত্র আমার, বুঝেছিস? হাসিব আমাকে ভালোবাসে, তোকে না। ফকিন্নির বাচ্চা, তোকে এখানে আনাটাই ভুল করেছি। থাস, একদম চুপ কর। অনেক কথা বলেছিস আমার বউকে। কেন এখন তোর সবুজের কি হলো? যা সবুজের কাছে যা, আর এক মুহূর্ত এখানে থাকবি না। হাসিবের এমন থাপ্পড় দেখে রিফা অবাক। সত্যি ভাবতে পারছে না হাসিব সাথীকে থাপ্পড় দেবে। তো সাথী আর কিছু না বলে রুমে চলে আসে। এদিকে হাসিবেরও মনটা খারাপ হয়ে যায়।
এইভাবেই সেই রাতটি কেটে যায়। পরের দিন ঠিক দুপুর 2টোয় রিফার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? সালাম পরে দিস। যদি তুই তোর বাবা মাকে বাঁচাতে চাস 2 লক্ষ টাকা নিয়ে আসবি এই ঠিকানায়। রিফা কথাটি শুনেই মাথা ঘুরে পড়ে যায়। ঠিক যখন 10 মিনিট পরে জ্ঞান ফেরে আসে, তখন সাথে সাথেই রিফা হাসির কাছে চলে আসে। আরে রিফা, তুমি এমন হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আমার বাবা আর মাকে কে জানে কিডন্যাপ করেছে। কি বলো এইসব? কখন হলো? জানি না, এখন বলতেছে 2 লক্ষ টাকা লাগবে। এত টাকা এখন কোথায় পাবো আমরা? প্লিজ আসিফ, আমার বাবা মাকে বাঁচাও তুমি। আচ্ছা, দেখি কি করা যায়। খুব ফাস্ট দেখো। আচ্ছা রিফা, একটি কথা বলি। বলো, কি কথা বলবা? এই সব কিছুর পিছনে আবার সাথীর হাত নেই তো? আমার তো মন বলতেছে এই সব কিছু সাথী করেছে। কিন্তু ও এমন কাজ করবে কেন? হ্যাঁ, কাল রাতে শুনলে না তুমি কি কি বললো? আচ্ছা ওয়েট, আমি ডাকতেছি সাথীকে। এরপরে হাসিব এসে সাথীকে ডাক দিয়ে নিয়ে আসে। সাথী, আমি যা প্রশ্ন করব সবগুলার সঠিক উত্তর দিবা। কি এমন প্রশ্ন শুনি আগে? আমি জানি তুমি রিফার বাবা মাকে কিডন্যাপ করেছো। আমি কিডন্যাপ করব কেন? সেটা আমি কি জানি? তুমি ভালো জানো। প্লিজ সাথী, আমার বাবা মার কোনো ক্ষতি করিস না। ওরা ছাড়া আমার কেউ নেই এই পৃথিবীতে। তো এইসব আমি শুনে কি করব? বললাম তো আমি জানি না এইসব সম্পর্কে। মিথ্যা কথা আমি পছন্দ করি না। একে তো কিডন্যাপ করাইছো, আবার 2 লক্ষ টাকাও চাইতেছো। কোনো প্রকার প্রমাণ কি আছে তোমার কাছে যে আমি এসব কিছু করেছি? তুই যে কেমন সেটা আমার থেকে কেউ ভালো জানে না। আমি জানি তুই এই কাজ করেছিস। একদম চুপ কর, মিথ্যা কথা বলবি না। আমার তো মনে হয় তোরা দুইজনে এই সব প্ল্যান করে আমাকে বাসা থেকে বের করে দেওয়ার প্ল্যান করতেছিস। ঠিক এমন সময় হাসিবের বাবা চলে আসে। কি হয়েছে এখানে? এভাবে চিল্লাচিল্লি কেন? তেমন কিছু না বাবা। তখনই সাথী বলে ওঠে, বাবা, হয়েছে কি, রিফা এবং আপনার ছেলে দুজনে মিলে প্ল্যান করেছে আমাকে কিভাবে বের করে দেওয়া যায় বাসা থেকে। কি বলতেছো? কিছুই তো বুঝতেছি না আমি। রিফার নাকি বাবা মা কিডন্যাপ হয়েছে, আর সেই কিডন্যাপ নাকি আমি করেছি। এই সব অভিযোগ আমার উপরে তুলতেছে। দোষারোপ করতেছি না। আমার বাবা মার কি হবে এখন যদি মেরে ফেলে আমার বাবা মাকে? কিছুই হবে না, চলো আমরা পুলিশের কাছে যাই। ওরা এটাও বলেছে যদি পুলিশের কাছে যাই তো আমার বাবা মাকে সাথে সাথেই মেরে ফেলবে। আচ্ছা বাদ দাও, চলো আমরা সবাই মিলে খুঁজে দেখি একটু, নাকি বলো? আমি একটু তোমার সাথে একটা কথা বলতে চাই হাসিব। যা বলার এখানেই বলো, কি হয়েছে? বললাম তো একান্তই কথা বলতে চাই। ঠিক আছে। এটা বলেই হাসিব রুমে আসে। পিছু পিছু সাথীও চলে আসে। বলো, কি বলবে এখন? জানি না কথাটি বিশ্বাস করবে কিনা। কি কথা? কথাটি হলো যে তুমি যে রিফার সাথে এমন ভাবে চলতেছো, তুমি কি ওর সম্পর্কে জানো? না, কেন? ওর অতীতে আবার কি হয়েছিল? ও কিন্তু একজন মাফিয়ার মেয়ে, বলা যায় ও নিজে একজন মাফিয়া। ওর বাবা মা কেমনে কিডন্যাপ হয়? এই একদম মিথ্যা বানোয়াট কথা বলবে না। বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি। তো তোমার সাথে এই মাফিয়ার পরিচয় কেমনে হলো? আসলে আমি যেই কলেজে পড়তাম রিফাও সেই কলেজেই পড়তো, কিন্তু রিফা ছিল খারাপ স্টুডেন্ট, তাই আমাদের সাথে বন্ধুত্ব করে। আমরাও না বলি নাই, কারণ সবাই আমরা মানুষ, একে অপরের সাহায্য করব, এটাই স্বাভাবিক। তা ঠিক বলেছো। তারপরে হলো কি, আমার সাথে ও সব সময় থাকতো। একসময় দুজনে বেস্ট ফ্রেন্ড হয়ে আমরা একদিন কলেজ শেষে ঘুরতেছি, ঠিক সেই সময় কিছু ছেলে আসে, এসে আমাদের ডিস্টার্ব করতে থাকে। অনেক বোঝাই কিন্তু বোঝে না। ঠিক তখনই রিফা আমাকে ওর ব্যাগটি দিয়ে বলে, তুমি বসো, আমি এদের দেখতেছি। তারপরে কি হলো? তারপরে কি হলো, সবগুলো ছেলেকে এমন ভাবে মারলো, আমি দেখে তো অবাক। আমি তখন ভাবতে থাকি, একটি মেয়ে মানুষ কেমনে এমন ভাবে সবাইকে পিটালো। ছেলেগুলো যখনই চলে যায় আমি রিফাকে জিজ্ঞেস করি, আচ্ছা তোর শরীরে এত শক্তি কই থেকে আসলো রে? সত্যি করে বলবি কিন্তু। থাক, অন্যদিন শুনিস। আজকে বলতে হবে তোকে। তবে শোন, আমি একজন মাফিয়ার মেয়ে, মনে করতে পারিস আমিও মাফিয়া। আমাদের কাজ হলো মানুষকে কিডন্যাপ করা আর পরে মুক্তিপণ চাওয়া। কথাটি শুনে জানো আমি চমকে উঠি আর ভয় পাই। তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোর কোনো প্রকার ক্ষতি করব না আমি। সত্যি তো নাকি পরে আমাকেও কিডন্যাপ করবি? এই জন্য তোকে বলতে চাইনি, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি কি এসব করতে পারি রে? হ্যাঁ, আমার উপর বিশ্বাস রাখতে পারিস কিন্তু তুই। তবুও ভয় লাগতেছে আমার রিফা, বিশ্বাস কর। তুই যেভাবে ছেলেগুলোর পিটাইলি, একজন ছেলেও এমন ভাবে পিটাইতে পারবে না। তারপরে কি হলো? এরপরে আমিও একটু ভয় পেতাম, কিন্তু যখন দেখেছি আমার কোনো ক্ষতি করে না, তখন আর ভয় পাই নাই।
জানো, ওর সাহস দেখেই আমি তোমাদের বাসায় এনেছি। অনেক সুন্দর নাটক সাজাইতে পারো, কিন্তু তুমি বন্ধ করো তোমার এই বানোয়াট নাটক। একটি মেয়ে হয়ে অন্য আরেকটি মেয়ের নামে এমন বাজে কথা বলো, লজ্জাও করে না তোমার? হাসিব, বিশ্বাস করো, আমি মিথ্যা বলতেছি না, সবকিছুই সত্যি। বিশ্বাস? সেটা আবার তোমাকে? কখনোই না, বুঝছো? কি করলে বিশ্বাস করবে? কোনো কিছুই করা লাগবে না। কেন আমি রিফার সাথে মিশতেছি এটা তোমার সহ্য হচ্ছে না, তাই ওর নামে মিথ্যা অপবাদ দিতেছো? তুমি একজন ছলনাময়ী নারী, বুঝছো? এটা বলেই হাসিব বাহিরে এসে দেখে যে রিফা নেই। বাবা, রিফা কই? রিফা তো নেই, চলে গেল ওর বাবা মাকে খুঁজতে। একাই চলে গেল? আরও কোথায় খুঁজবে ওর বাবা মাকে? আমি জানি না। শোন, মনে হয় বেশি দূর যেতে পারে নাই, তুই যা, রিফাকে খুঁজতে যা। ঠিক আছে বাবা, আমিও যাইতেছি। এটা বলে হাসিবও বেরিয়ে পড়ে রিফাকে খোঁজার উদ্দেশ্যে। রিফাকে খুঁজতে বের হলেও হাসিবের মনে এখন একটু ভয় কাজ করছে, কারণ যদি সাথীর কথা সত্যি হয় তখন কি হবে? একজন রিকশাওয়ালাকে হাসিব প্রশ্ন করছে। আচ্ছা ভাইয়া, এইদিকে কি একটা মেয়ে গিয়েছে? অনেক মেয়েই তো যায়, আপনি কার কথা বলছেন? মেয়েটি একটু লম্বা চিকন করে, তবে ফর্সা অনেক। আর হ্যাঁ, মেয়েটি একটু চিন্তিত ছিল। ও মামা, হ্যাঁ হ্যাঁ, এমন একজন মেয়েকে আমি একটু আগে নামিয়ে দিয়ে আসলাম। মেয়েটা খুব চিন্তিত আর বলতেছিল একটু তাড়াতাড়ি করে চালান রিক্সা। কোথায় নামাই দিছো মামা? রংপুর লালবাগে নামাই দিয়ে আসলাম। ও আচ্ছা, আমাকেও নিয়ে চলুন এখনই। এটা বলেই হাসিব রিকশাওয়ালা লোকটির সাথে চলে যায়। প্রায় 4 বা 5 মিনিট পর যখন গন্তব্যস্থানে আসে, এসেই দেখে যে রিফা কিছু ছেলের সাথে কথা বলছে। হাসিব আর কিছু না ভেবে ওর কাছে চলে যায়। রিফা, তুমি এখানে আসলে, আর সেটাও আমাকে না বলে? আরে তুই এখানে? তোমার বাবা মা কিডন্যাপ হয়েছে, আমি আসবো না তো কে আসবে শুনি? ও আচ্ছা, তুমি চলে যাও, আমি ঠিক খুঁজে বের করব। চলে যাব মানে কি সব বলতেছো? আমি চাই না আমার জন্য তোমার পরিবারের কারো কোনো প্রকার ক্ষতি হোক। একদম চুপ করো, আর বলো এই ছেলেগুলাকে, আর তুমি বা কি করতেছো এদের সাথে? আসলে এরা হলো তোমার গ্যাং, তাই তো? গ্যাং মানে? আর মিথ্যা বলবে না, আমি জানি তুমি একজন মাফিয়ার মেয়ে। ও সবটা জেনেই গেছো তবে? সাথী বলেছে। ও সত্যি বলেছে হাসিব, আমি একজন মাফিয়ার মেয়ে, অনেক খারাপ। আমার কাছে এতদিন লুকাইছো কেন? কারণ যদি আমি বলতাম তুমি আমার সাথে জীবনেও মিশতে না। তাই বলে তুমি এত বড় সত্যিটা লুকাই রেখেছো? প্লিজ হাসিব, আমাকে মাফ করে দিও, আর আমি চাই না আমার জন্য তোমার ক্ষতি হোক। কিন্তু আমি তো তোমার পিছু ছাড়বো না। আর না, তোমার ক্ষতি হবে। হলে হোক, কিন্তু তোমাকে একা যাইতে দিব না। এমন পাগলামি করিও না তো হাসিব, তোমার কিছু হলে তোমার বাবা মার কি হবে? হ্যাঁ, সমস্যা নাই, চলো। এরপরে হাসিবের এমন জোড়াজড়িতে রিফা ওর না করতে পারেনি, তাই বাধ্য হয়ে হাসিবকেও নিয়ে যাইতে চায়। তুমি যাবে, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। কেন কেন? কারণ ওদের কাছে অনেক অস্ত্র আছে। কি বলো এইসব? ওরা অনেক খারাপ মানুষ। আচ্ছা, তোমাদের কাছে নেই অস্ত্র? আছে, আমাদের কাছেও আছে অনেক। তুমি কি চালাইতে পারো অস্ত্র? পারি। ও আচ্ছা, ঠিক আছে। তোমরা কি জানো তোমার বাবা মা কোথায় আছে এখন? জানি, এখান থেকে 2 কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত বাড়িতে রেখেছে। আচ্ছা ঠিক আছে, চলো তবে। আমি আবারও বলতেছি, সাবধানে থাকতে হবে তোমাকে। এরপরে হাসিব রিফার কিছু ছেলে সবাই মিলে গন্তব্যস্থানে যায়, কিন্তু গিয়েই দেখে যে পুরো বাড়িতে লোকজন পাহারা দিচ্ছে। প্রায় 15 বা 20 জন লোক হবে। এমন সময় রিফার ফোনে আবার কল আসে। হ্যালো, কোথায় যাইতে হবে এখন আমাদের? ফোনে স্পিকার থাকার কারণে সব শোনা যাচ্ছে। বাড়ির ভিতরে চলে আসো, আর হ্যাঁ, কোনো চালাকি করতে পারবে না। যদি করো তোমার বাবা মাকে শেষ করে দেবো। ঠিক আছে, যাচ্ছি। রিফা, কি হলো? তুমি বাহিরে থাকো হাসিব, আর একটি অস্ত্র তোমার কাছে রাখো, কিছু হলে ব্যবহার করবে। আমিও ভিতরে যাব। প্লিজ দয়া করে ভেতরে যেও না, তুমি বাহিরে থাকো। ঠিক আছে, আমি বাহিরে আছি, কিন্তু তুমি যদি বাহিরে না আসো আমি কিন্তু ভিতরে চলে যাব। ঠিক আছে। এরপরে হাসিব বাহিরে থাকে আর রিফাও ছেলেগুলো ভিতরে যেতে থাকে। এমন সময় একজন ছেলে রিফাকে বলে ওঠে, আপু, তুমি এই ছেলেটাকে চিনো? তোদের দুলাভাই হবে ও। কিন্তু আপু, একটি কথা বলতে চাই, তুমি আবার কি ভাবো না ভাবো? বল, কি বলবি? আপু, এই ছেলেটাকে আমি চিনি, ও গোয়েন্দা। তোর মাথা ঠিক আছে পাগল একটা? আপু, সত্যি আমি একজন দেখেছি। মানুষের মতো কি মানুষ থাকে না? হ্যাঁ থাকে,
কিন্তু আমার বিশ্বাস এই লোকেই ওই লোক। একদম চুপ কর। আমি হাসিবকে ভালো করে চিনি, ও গোয়েন্দা না। আচ্ছা আপু, সরি। চুপচাপ ভেতরে ঢোক, যে কোনোভাবেই হোক বাবা মাকে বের করতে হবে এখানে। এরপরে যখন রিফা ভেতরে ঢোকে দেখে যে বাবা মাকে বন্দি করে রেখেছে, ঠিক তখনই রিফা দৌড়ে যেতে ধরল। ওখানেই দাঁড়াও রেফা, যদি এক পা এগিয়ে যাও তো তোমার বাবা মাকে শেষ করব। কে তুমি? কি চাও? চাই তো অনেক কিছুই, আগে বল কোনো চালাকি করিস নাই তো? না। হঠাৎ এরপরেই রিফার ছেলে গোলাগুলি শুরু করে দেয়। এর মধ্যেই রিফাও শুরু করে দেয় গোলাগুলি। প্রায় এক পর্যায়ে যখন সবকিছু থেমে যায় তখনই রিফা বলে, বাবা, বাবা তুমি কোথায়? আশ্চর্য, আমার বাবা কোথায় গেল? ঠিক তখনই একজন বলে ওঠে, তোমার বাবা আমার কাছে রিফা। এটা দেখে তো রিফা পুরোই অবাক, কারণ হাসিব কখন ভেতরে আসলো। তুমি এখানে? হাসিব মানে বুঝলাম না, কখন ভেতরে আসলে? আমার কাজেই তো সঠিক সময় সঠিক স্থানে আসা। মানে কি বলতেছো তুমি? কিছুই তো বুঝতেছি না আমি। মানে হলো আমি একজন ডিবি পুলিশ। এটা কিন্তু ফাজলামি করার টাইম না হাসিফ। তোমার সাথে ফাইজলামি করার সময়ও আমার নেই, বুঝছো? তোমার বাবা একজন এই দেশের জঘন্যতম ব্যক্তি, যার নামে হাজার হাজার ব্যক্তির পরিবার আজ রাস্তায় নেমেছে। তোমার বাবার জন্য আমার নিজের মামা মারা গিয়েছে। তোমার বাবা এই আইনের চোখে একজন খুনি, যার একটাই শাস্তি মৃত্যুদণ্ড। হাসিবের মুখে এমন কথা শুনে যেন রিফার বুক ধরপড় করতে থাকে। না, আমার বাবা খুনি না। মিথ্যা চাপা থাকে না রিফা, আর তুমিও একজন মাফিয়া, যার বিচার আদালত করবে। আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করব। তুমি এসব জানলে কেমন করে? তোমার সম্পর্কে আমি অনেক কিছুই জানি যেটা তুমি জানো না। মানে? তুমি যেই দিন বউ হয়ে আমার বাসায় আসলে নাটক করতে, সেই দিনই তোমাকে চিনে ফেলেছি আমি। তুমি আমাকে চিনলে কেমনে? তোমার ফটো আগে থেকেই আমার কাছে ছিল, তোমাকে মনে মনে খুঁজতেছিলাম, কিন্তু মেঘনা চাইতেই তুমি বৃষ্টি হয়ে এসেছো। তার মানে তুমি জেনে শুনে আমার সাথে এমন করছো? জি। আমি বিশ্বাস করি না। হ্যাজ ইউর উইশ। তার মানে তুমি কি আমাকে ভালোবাসো না? জি না। তোমার মতো একজন মাফিয়ার মেয়েকে আমি কেমনে ভালোবাসবো বলো? ইঁদুর বিলাইয়ের কি কখনো মেল হয় শুনেছ? সেই রকম তুমি ইঁদুর। এত বড় ধোকা, তাও আবার আমার সাথে। এটা কেমনে করলে তুমি হাসিব? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। হা হা হা। হাসিবের এমন হাসি দেখে সেই ছেলেটা আবার রিফাকে বলতে থাকে, আপু, আমি তোমাকে বলছিলাম না এই ছেলেটাকে আমি আগে দেখেছি, এ একজন পুলিশ। তুমি আমার কথা বিশ্বাস করো নাই। কিচ্ছু হবে না, চুপ থাক তুই। রিফা, রাইফেল সব নিচে রাখো, না হলে আমি তোমার বাবা মাকে গুলি করতে বাধ্য হব। তুমি আমার সাথে এত কিছু করেও বলতেছো আমাকে ভালোবাসো না? এটা ব্যাপার না, কিছু কিছু কাজে এমন করতে হয়। ছি হাসিফ, তুমি এমন করলে। আমি বুঝেছি সাথী তোমাকে আমার সম্পর্কে আরো বেশি কিছু বলেছে। বলেছে। ও অবশ্য বলতে চাইনি। আমি রিফা বলতেছি, আমি ছাড়া তোমার জীবনে কেউ থাকবে না। সাথীকে আমি শেষ করে দিব। এ পেঁচাল বন্ধ করো। আমি এত সহজে ধরা দিব না হাসিব। আমি শুধুমাত্র তোমার জীবনে বউ হয়ে থাকতে চাই। একদম চুপ থাকো বললাম, না হলে তোমার বাবা মা কিন্তু আমার হাতে আছে। থাক। এখানে কিন্তু সাথীর কোনো দোষ নেই। আছে, দোষ অবশ্যই আছে। আমার নামে তোমাকে এত কিছু বলেছে, আমি জানি না। বিশ্বাস করো রিফা, সত্যি বলতেছি। একদম চুপ থাকো। আমি চেয়েছিলাম এসব ছেড়ে দিয়ে একটা নতুন জীবন শুরু করব, কিন্তু সাথী সেটা হতে দিল না। এখানে কোনো দোষ নেই বললাম না। আছে না নেই সেটা আমি ভালো জানি। অনেক বোঝাইছি তোমাকে, এখন কি তুমি নিজেই ধরা দিবা নাকি আমার আসল রূপটা বের করতে হবে সেটা বলো। আমি তো কোনোভাবেই ধরা দিব না সাথীকে শেষ না করা পর্যন্ত। সাথী সবকিছু বলেছে, আর ও আর আমি এসব প্ল্যান করেছি, দেখি তুমি সাথে কি করতে পারো। মানে সাথী তো সবুজকে ভালোবাসতো। বাসতো, কিন্তু ওকে সবুজ ধোকা দিয়েছে, আর সাথীও নিজের ভুলটা বুঝতে পেরেছে। কখন এসব ঘটলো? যাই হোক, বলি তবে সবাইকে। আপনারা তো জানেন সাথীর বোন হিয়া আর হাসিব একদিন রাতে ছাদে বসে কথা বলছিল। সেই দিন কিন্তু সাথী ওদের সব কথা শুনেছিল আর ভাবছিল, সবুজ তো আমাকে ধোকা দিল, কিন্তু এই হাসিব তো কোনো প্রকার ধোকা দেয়নি। সবুজ যদি আমাকে ভুলে নতুন কোনো মেয়েকে নিয়ে থাকতে পারে, তো আমি কেন পারবো না হাসিবকে ভালোবাসে তার সংসার করতে? এটা ভেবেই হাসিবকে সেই রাতে বলে, হিয়া, তুই আর হাসিব কি করতেছিস এত রাতে ছাদে? না আপু, কিছু না, আমার ঘুম আসছিল না।
তাই ছাদে আসি। কিন্তু একটু পরে দুলাভাইও আসলো, তাই গল্প করতেছি। ও আচ্ছা, হাসিব রুমে চলো তো, কথা আছে। অনেকে বলতে পারেন ভাই সেদিনের রাতের সব কাহিনী কি মিথ্যে ছিল? ভাই, মিথ্যে ছিল। তো সাথীর কথা মতো হাসিবও পিছে পিছে আসে হাসিবের রুমে। সাথী বলো কি বলবা? সরি, আমাকে মাফ করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি। এটা বলেই পা ধরে কান্না করতে থাকে সাথী। তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তবে তোমাকে তখন মাফ করব যখন আমার কথার উত্তর দিবা। সত্যি সত্যি বলো কি কথা? রিফা একজন মাফিয়া, ওর বাবা মাও মাফিয়া। কিন্তু তুমি চিনো কেমনে? একসাথেই পড়াশোনা করেছি, ও আমার বান্ধবী হয়। তুমি কি জানতেও মাফিয়া? একটু একটু জানতাম, কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক ছিল। তুমি জানো আমি একটি অফিসে চাকরি করি, কিন্তু আমি একজন ডিবি পুলিশ। কি বলো তুমি এসব? যা বলছি সব সত্যি। এখন তোমাকে যা বলতেছি বাসায় গিয়ে ঠিক এমন এমন কাজ করবা। রিফাকে বুঝতেই দিবা না। কিন্তু কোনো কিন্তু না, ওদের জন্যে অনেক মানুষের জীবন চলে যাচ্ছে। সো ওর বাবা মাকে ধরার জন্যে সাহায্য করো, তবে তোমাকে ক্ষমা করব আমি। হাসিবের মুখে এমন কথা শুনে সাথী নিরুপায় হয়ে রাজি হয়ে যায়। ঠিক আছে। তুমি জানোই না সাথী, ও কত ডেঞ্জারাস, বুঝছো? আচ্ছা, তুমি যেটা ভালো বুঝো। হাসিবের কথা শেষ হতে না হতে রিফা বলতে থাকে, ও আচ্ছা, এই কাহিনী। এটা সত্যি হাসিব, তুমি আমার না হলে আমি তোমার জীবনে কাউকে রাখবো না। এইসব জেলে গিয়ে ভাবিও, অনেক সময় পাবে। কথাটি শেষ হতে না হতেই রিফা আবার গোলাগুলি শুরু করে দেয়, কিন্তু সেটা কারোর উপরে না। এমন গোলাগুলিতে সবাই একটু স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। যখনই গোলাগুলি থেমে যায় হাসিব দেখে যে রিফা নাই এখানে, উধাও। তুমি যেখানেই যাও না কেন রিফা, তোমাকে আমি খুঁজে বের করবই। আর তোমার বাবা মা এখন আমাদের হাতে, তুমি অবশ্যই তো আসবে। এসব বলেই হাসিব রিফার বাবা মাকে থানায় নিয়ে যায়। তো সেখানে রেখে সোজা বাসায় আসে হাসিব। কি হলো, ধরতে পারলে তুমি? না সাথী, ও পালিয়ে গিয়েছে, কিন্তু ওর বাবা মা আমাদের আয়ত্তে আছে। তুমি হয়তো জানো না, রিফা খুব ভালোবাসে ওর বাবা মাকে। এখন কেমনে ধরবো এটাই ভাবতেছি। চিন্তা করিও না, দেখবে ও কোনো না কোনো একটি ভুল করবেই, আর সেই সময় তুমি ধরে ফেলবে। আমি খুব ক্লান্ত, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি একটু খাবার নিয়ে আসো। হাসিবের এই কথাটি শেষ হতে না হতেই হাসিবের বাবা এসে উপস্থিত। হাসিব, বৌমাকে খুঁজে পেলি নাকি থানায় যেতে হবে আমাদের? বাবা, তোমাকে আগেও বলেছি না, ও তোমাদের বউ না, ও একজন মাফিয়া। আমার সাথে মজা করিস তাই না? তোমার সাথে মজা করতে যাব কেন শুনি? তাহলে বাজে কথা বলতেছিস? শোনো তবে কাহিনী। এরপরে প্রথম থেকে শুরু করে হাসিব সবকিছু বলতে থাকে বাবাকে। আর হাসিবের বাবা এটা শোনার পরে তো অবাক। এত কিছু হয়ে গেল, আমাকে একটা কথাও জানাইলি না? তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না। এত ডেঞ্জার মেয়ে রেফা, দেখলে তো সাদাসিধাই মনে হয়, আর ওর ভেতরে ভেতরে এত কিছু। বাবা, যাই হোক, আল্লাহ বাঁচাইছে আমাদের সবাইকে। এখনো সমস্যা আছে, ও আমাদের সমস্যা করতে পারে, তাই একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে রে বাবা। আচ্ছা, আমি আসি এখন। ঠিক আছে বাবা। তুমি ফ্রেশ হয়ে রুমে আসো, আমি খাবার নিয়ে আসতেছি রুমে। ঠিক আছে বউ। এরপরে হাসিব ফ্রেশ হয়ে 5 বা 7 মিনিট পরে রুমে আসে। রুমে আসতে না আসতেই সাথী বলে, এই যে মহারাজ, আপনার খাবার হাজির, এখন খেয়ে নেন। আসো, তুমিও আসো। আমি খাইছি একটু আগে, তুমি খাও, আমি বসে আছি। ঠিক এই সময় কারেন্ট নাই, চলে গেল। এটা কোনো কথা হলো? সাথী খাইতে বসলাম, কারেন্ট গেল গা। হাত পাখা তো আছে, সমস্যা কি? আমি বাতাস করতেছি, তুমি খাও। তখনই হাসিব আবার একটি গান বলতে থাকে। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আরো কিছু সময় তুমি থাকো আমার পাশে, তোমার হাত পাখার বাতাসে। ওই থামবে তুমি? শুনবে তো, সবাই বাসায় আছে। শুনলে তাতে কি? যা, আমার লজ্জা করে না বুঝি? ও লে, আমার লজ্জাবতী বউ। তোমার এই তো আমি। ওই এখন খাও তো তুমি। আচ্ছা, খাচ্ছি। এরপরে হাসিব খাইতে থাকে, অন্যদিকে সাথী হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে। জানো সাথী, আজ অনেক ভাত খাইলাম। তাই বুঝি? তোমার হাত পাখার বাতাস যেন আমার প্রাণ ছুঁয়ে দিল, তাই আজ একটু বেশি খেয়ে ফেলেছি। আচ্ছা, প্রতিদিন এমন করে হাত পাখা দিয়ে বাতাস করব আর তুমি খাবে। ঠিক সেই সময় আবার কারেন্টটা চলে আসলো। কারেন্ট আসার আর সময় পেল না, আর 1 ঘন্টা পরে আসলে কি এমন হতো? আচ্ছা, ফ্যান বন্ধ করে তোমাকে বাতাস করি। আরে না, আমার বউকে আমি কষ্ট দিব না। এরপরে হাসিব খাওয়া দাওয়া শেষ করে একটু কাজের জন্য বাহিরে যায়। কাজ শেষ করে প্রায়
2 বা 3 ঘন্টা পরে আবার বাসায় আসে। এসেই দেখে যে সাথী গোসল করে এসে চুল শুকাচ্ছে ব্যালকনিতে। তো হাসিব কিচ্ছু না বলে সোজা পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে সাথীকে। এই কে? কে আবার তোমার জামাই? কে এমন করে কেউ জড়িয়ে ধরে পেছন থেকে এসে? আমি ভয় পাইছি। এবার ভালোবাসা দিয়ে ভয় দূর করে দিব তোমার সোনা আমার। তাই বুঝি গো, দেখি কি করো। আচ্ছা দেখো তবে। এটা বলে হাসিব সাথীর ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করে। কিস করার সাথে সাথেই যেন সাথীর শরীরটা একটু কম্পন দিয়ে উঠল। আবার গলায় কিস করতে থাকে। এই কি করছো? ভালোবাসা দিতেছি জানো সাথী, তোমার এই চুলের ঘ্রাণ আমাকে পাগল করে ফেলে। ও বাবা, তাই বুঝি। এটা বলেই সাথীকে একটি টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এই হাসিব, আমার কিন্তু লজ্জা লাগতেছে। স্বামীর কাছে কিসের লজ্জা শুনি? তুমি অনেক রোমান্টিক গো জামাই আমার। তাই নাকি? হুম। আচ্ছা, আরো রোমান্টিক হই তবে। এটা বলেই সাথীর ঠোঁট দুটি নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে। আসতেই দুজনের নাক দুটি একসাথে হয়। তো হাসিব করে কি, হে নিজের নাক দিয়ে সাথীর নাকে স্পর্শ করে বলে, তোমার নাকটি অনেক সুন্দর গো। যা দুষ্টু কোথাকার। অনেক। এটা বলেই সাথীর ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে দেয়। প্রায় 2 বা 3 মিনিট কিস করার পরে হাসিব করে কি, সাথীর ঠোঁটে একটু কামড় দেয়। ওই আমি কষ্ট পাই, তুমি কামড় দাও কেন শুনি? খুব ভালো লাগে আমার তাই। কামড় দিও না গো সোনা জামাই আমার। আচ্ছা ঠিক আছে। এটা বলে যখনই সাথীর প্রতি একটু হাত দেই, পেটে হাত দিতেই ফোনটি বেজে ওঠে আর ফোনের ওপাশ থেকে বলতে থাকে, স্যার একটা খুশির খবর আছে। হাসিব মনে মনে ভাবতে থাকে বর্তমান যে সুখের অবস্থায় আছি, আবার নাকি খুশির খবর। কি এমন খুশির খবর হলো শুনি? স্যার রিফা যখন পালানোর জন্য যে সিএনজিতে উঠেছিল সেই সিএনজি অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শোনার সাথে সাথেই হাসিবের বুকটা যেন কেঁপে উঠল। বলো কি, রিফা ঠিক আছে তো? রিফার অবস্থা খুবই খারাপ স্যার। আমরা ওকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করিয়েছি, কিন্তু ও শুধুমাত্র আপনাকে চাইতেছে। বলো কি? যত তাড়াতাড়ি পারেন আপনি আসেন, আমি অপেক্ষায় আছি। ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি যাচ্ছি এক্ষুনি। কি হয়েছে হাসিব, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? রিফার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এখন হাসপাতালে ভর্তি আছে, না বাছা অবস্থা। ওখানে এখন যাইতে হবে। আমিও যাব তোমার সাথে, আমাকে নিয়ে চলো। কিন্তু কোনো কিন্তু না, চলো আমাকে নিয়ে। এরপরে হাসিব সাথীকে নিয়ে সোজা হাসপাতালে চলে আসে। কিছুক্ষণের মধ্যে এসে দেখতে পায় যে রিফা একটি বেডে চিকিৎসাধীন অবস্থায় শুয়ে আছে। তো হাসিবকে আর সাথীকে দেখতেই উঠতে চেষ্টা করে। ওখানে শুয়ে থাকো, আমি যাচ্ছি তোমার কাছে। এটা বলে হাসিব সোজা রিফার মাথার কাছে বসে। চিন্তা করিও না রিফা, সব ঠিক আছে। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না হাসিব। মারা যাবার আগে কি তোমার কোলে আমি একটু মাথা রাখতে পারি? কথাটি শোনার সাথে সাথেই হাসিব রিফার মাথাটা কোলে নেয়। আরে পাগলি, তোমার কিচ্ছু হবে না। না হাসিব, আমার সময় বেশি নেই। সাথে এদিকে আয় না, দরজার ওখানে কি করিস? সাথী কান্না অবস্থায় বলতে থাকে, আজ আমার জন্য তোর এই অবস্থা হবে আমি ভাবতেই পারি নাই। আমি যদি জানতাম, বিশ্বাস কর, তোকে কখনো এই বাসায় আনতাম না। ভাগলে একটা, আমার কপালে যে এটা ছিল রে। এখানে তোর কোনো দোষ নেই, আমার পাপের সাজা আমি পাচ্ছি। একদম চুপ থাক। সাথে একটা কথা বলি শোন, হাসিবকে কখনো কষ্ট দিস না। জানিস হাসিবের বাবা মা অনেক ভালো। তোরা যখন বিয়ের পিড়িতে গেলি ঘুরতে তোমাদের বাসায়, তখন জানিস আমাকে এত আদর করেছে যা আমি আমার বাবা মার কাছে কখনো পাইনি। তাই ভেবেছিলাম তোর ডিভোর্স হলে আমি হাসিবকে বিয়ে করব, আমার আগের সব অতীত ভুলে নতুন করে বাঁচবো। তাই আমি এসব করেছি রে। আমার ব্যবহারে কষ্ট পাইলে মাফ করে দিস, আর কথাতে হাসিবকে কখনো কষ্ট দিবি না। জানিস আল্লাহ আমার কপালে এই সুখ রাখেনি। যাই হোক, আল্লাহ যেটা ভালো বুঝেছে সেটাই হয়তো করেছে। প্লিজ আমাকে কথা দে না। রিফার মুখে আমার কথা শুনে হাসিব সহ পুরো রুমের লোকের সবার চোখে পানি এসেছে। আমি তোকে কথা দিলাম কখনো হাসিবকে কষ্ট দিব না, সব সময় অনেক ভালোবাসবো। এখন ঠিক আছে হাসিব, তুমিও কথা দাও কখনো সাথীকে কষ্ট দিবে না। কথা দিলাম। ও হ্যাঁ, আরেকটি কথা, আমার বাবা মা তো জেলে, ওদের একটু দেখে রাখিও প্লিজ। ওদের অনেক বয়স হয়েছে, জানি ওরা অনেক খারাপ কাজ করেছে, কিন্তু তবুও একটু দেখে রাখিও। হাসিবের নাম বলা শেষ হতে না হতেই রিফা তার নিঃশ্বাস ত্যাগ করে। রিফা মারা যাবার পরে যেন সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে শুধুমাত্র ওর দিকে, কেউ কোনো কথা বলতেছে না। ঠিক তখনই কিছু পুলিশ এসে বলে, স্যার আমরা এখন কি রিফাকে নিয়ে যেতে পারি? কারণ ওকে চেক করতে হবে। তার কোনো দরকার নেই, আমি ওকে আমাদের নিজস্ব কবরস্থানে মাটি দিব। কিন্তু স্যার,
কোনো কিন্তু নেই। এরপর হাসিব রিফাকে বাসায় নিয়ে আসে। লোকজন জড়ো করে গোসল দিয়ে সুন্দরভাবে নিজের কবরস্থানে মাটি দিয়ে আসে। কেন জানি মাটি দিয়ে আসার পরে থেকেই হাসিবের মন সবসময় খারাপ থাকে। তুমি ইদানিং খুব টেনশন করো, এটা কিন্তু ঠিক না। আমরা তো শুধুমাত্র একটা জিনিসেই বর্তমান করতে পারি, রিফার জন্য, সেটা হলো দোয়া। সাথী ঠিক বলেছ। এরপরে হাসিব ও সাথী দুজনেই সুখে জীবন কাটাতে থাকে। মাঝে মাঝে হাসিব রিফার কবরস্থানে গিয়ে দোয়া করে আসে যাতে রিফাকে আল্লাহ জান্নাত নসিব করে।